মাসুদ রানা সিরিজের গল্প হারানো আটলান্টিস পর্ব ৩। চেম্বারের ভেতর দুজন ডাইভার নিষ্ঠা আর দক্ষতার সঙ্গে কাজ করছে। দেয়ালে খোদাই করা প্রাচীন লিপির ফটো তুলছে তারা। স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে রয়েছে একজোড়া আন্ডার ওয়াটার ফ্লাডলাইট। পানিতে ডোবা চেম্বারটাকে হলিউডি স্টেজের মতো উজ্জ্বল আলোয় উদ্ভাসিত করে রেখেছে। রানা তাকিয়ে আছে মেঝের ফাটলে চোখ রেখে, তবে শরীরটা ছায়ার ভেতর, যাতে চেম্বারের ডাইভাররা ওর ফেস মাস্কের প্লেট থেকে প্রতিফলিত আলো দেখতে না পায়। অত্যন্ত যত্নের সঙ্গে ফটো তুলছে ওরা। বিড়বিড় করল রানা, লিপিতে যাই থাকুক, সেটার জন্য খুন করতে বা খুন হতে বাঁচছে না ওদের। ব্যাটাদের কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই আলাদা, তা না হলে আমাদের কথাই শুনতে পেত। হয়তো পাচ্ছেও, প্ল্যান করছে আমরা ভেতরে ঢুকলে ধরবে। আমরা কি ওদেরকে শেষ করব? জানতে চাইল মুরল্যান্ড। নাকি জ্যান্ত ধরতে চাও? জ্যান্ত। কঠিন। ব্যস্ত ডাইভারদের দিকে চোখ রেখে রানা বলল, আমি একটা সুযোগ দেখতে পাচ্ছি। আমাকে উদ্বেগের মধ্যে রেখো না। হাত থেকে গ্লাভ খুলে ফেলল মুরল্যান্ড। খেয়াল করো, ডাইভ নাইফগুলো পায়ের নিচের দিকে স্ট্র্যাপ দিয়ে আটকে রেখেছে। মাস্কের ভিতর প্রশ্নবোধক ভঙ্গিতে উঁচু হলো মুরল্যান্ডের ভুরু। তা তো আমরাও রেখেছি। হ্যাঁ, তবে আমরা তো আর পেছন থেকে আক্রান্ত হতে যাচ্ছি না। নক্ষত্রের মানচিত্র আর প্রাচীন লিপির ফটো তোলা শেষ করলো ডাইভাররা। একজন বড় একটা ব্যাগে ইকুইপমেন্টগুলো ভরছে, আরেকজন চেম্বারের কোণে ডিনামাইট বসাচ্ছে। তারপর প্রথম লোকটা মেঝের ফাঁক গলে নিচে নেমে এলো। ছো দিয়ে তার ঠোঁটের মাঝখান থেকে ব্রিদিং রেগুলেটরের মাউথপিসটা খুলে নিল মুরল্যান্ড। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল বাতাসের সরবরাহ। লোকটার উন্মুক্ত ঘাড়টা এক হাতে চেপে ধরল সে। চাপ বাড়াতে থাকলো যতক্ষণ না জ্ঞান হারিয়ে নিথর হয়ে গেল। আমারটা কুপোকাত, ভারী গলায় বিড়বিড় করল মুরল্যান্ড। জবাব দেওয়ার ঝামেলায় গেল না রানা। ফিন লাগানো পা দুটো সবেগে ছুঁড়ে ফাঁক গলে উঠে পড়ল চেম্বারে। দ্বিতীয় লোকটা কিছুই সন্দেহ করেনি। যত্নের সঙ্গে বিস্ফোরকে একটা টাইমার ফিট করছে সে। তার ডান পাশ দিয়ে এগিয়ে এসে মুরল্যান্ডের কায়দাটাই পুনরাবৃত্তি করলো রানা। ছো দিয়ে ছিনিয়ে নিল মাউথপিস, শক্ত হাতে চেপে ধরল গলাটা। 2 মিনিট পর ফাঁক গলে অর্ধেকটা উঠে এলো মুরল্যান্ড। তোমার লোকটার খবর কি? জিজ্ঞেস করলো রানা। ওভারহেড লাইটিং সিস্টেম থেকে ইলেকট্রিক্যাল কর্ড নিয়ে বেঁধেছি ব্যাটাকে। কিছুটা কর্ড এখনও আছে, বললে তোমারটাকেও বাঁধতে পারি। ওদের ছুরি আর অন্য যেসব অস্ত্র পাও বের করে নাও। ডাইভ মাস্ক খুলে রাখো। জ্ঞান ফেরার পর সব যেন ঝাপসা দেখতে পায়। দ্বিতীয় ড্রাইভারকে কর্ড দিয়ে বেঁধে নিচে নামিয়ে নিয়ে গেল মুরল্যান্ড। ওয়েট বেল্ট থেকে বড় একটা নাইলন ব্যাগ টেনে নিল রানা। মুখ তুলে কালো খুলিটার দিকে তাকালো ও। খালি অক্ষিকোটরের ভেতর থেকে ওটা যেন এক দৃষ্টে দেখছে ওকে। নিজের অজান্তেই প্রশ্নটা চলে এলো মনে, খুলিটার সঙ্গে অতীতের কোনো অভিশাপ চলে আসেনি তো? গোপন কী তথ্য ধারণ করে আছে ওটা? সেটা পরীক্ষা করে বলতে পারবে বিশেষজ্ঞরা, আর তাদের হাতে তুলে দেওয়ার জন্যই জিনিসটা নিয়ে যাচ্ছে ও। খুলিটা ব্যাগে ভরলো রানা, তারপর ক্যামেরাটা ভরলো আরেকটা ব্যাগে। ব্যাগের মুখ বন্ধ করার সময় ভাবলো, পানির নিচে সহজেই নড়াচড়া করা গেল, তবে পানি থেকে তোলার পর 10 পাউন্ডের কম হবে না ওটার ওজন। বন্দীদের পেছনে নিয়ে শাফট থেকে উঠে আসছে ওরা। ওয়ালডেনের ফেলা রশির মই বেয়ে প্রথমে উঠে এলো রানা। খুলি আর ক্যামেরা ভরা ব্যাগ দুটো ধরিয়ে দিল শেরিফ রেগানের বাড়ানো হাতে। টানেলের মেঝেতে উঠে পিঠ থেকে এয়ার ট্যাঙ্ক নামালো, ফেস মাস্ক খুললো, তারপর চিত হয়ে শুয়ে থাকলো 1 মিনিট। ওয়েলকাম হোম, শেরিফ বলল। এত সময় লাগলো কেন বলুন তো? 10 মিনিট দেরি করেছেন। আপনার জেলখানায় ঢুকতে চায় এরকম আরও 2 প্রার্থীর সঙ্গে দেখা হয়ে গেল। শাফটের নিচ থেকে মাথা তুলল মুরল্যান্ড। একজন বন্দীকে টেনে তোলার চেষ্টা করছে। 3 মিনিট পর দেখা গেল জ্ঞান ফিরে পাওয়া 2 বন্দীর সামনে পা ফাঁক করে দাঁড়িয়ে জেরা করছে শেরিফ। লোক দুজন চোখে মুখে আক্রোশ নিয়ে তাকিয়ে আছে, একটা প্রশ্নেরও জবাব দিচ্ছে না। ঝুঁকে প্রথম বন্দির মাথা আর চিবুক থেকে ডাইভ হুড খুলে নিল রানা। 1 সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে থাকলো। আচ্ছা, তুমি সেই বাইকার। তোমার ঘাড় কেমন আছে হে? মুখ তুলল বন্দি, পাগলা কুত্তার মতো দাঁত বের করে আছে। থু করে থুতু ছুড়ল সে। মাথাটা সরিয়ে নেওয়ায় লাগলো না রানার। এই সময় একটা চিৎকার ভেসে এলো। তারপর শোনা গেল ছুটন্ত পায়ের আওয়াজ। টানেল ধরে কে যেন ছুটে আসছে। কয়েক সেকেন্ড পর সবাই ওরা দেখতে পেল লোকটাকে। শেরিফের একজন ডেপুটি। বার কয়েক হোঁচট খেয়ে ওদের সামনে থামল সে। এত বেশি ঝুঁকলো, সমান্তরাল রেখায় চলে এলো মাথা আর নিতম্ব। হোটেলের ওয়াইন সেলার থেকে ছুটে আসায় দম ফুরিয়ে গেছে তার। কী ব্যাপার মাইক? তাগাদা দিল শেরিফ। বলে ফেলো। লাশগুলো
ডেপুটি মাইক হাঁপাতে হাঁপাতে বলল, মর্গের লাশগুলো। মাইকের কাঁধ ধরে ধীরে ধীরে তাকে সিধে করলো শেরিফ। লাশগুলো কি? ওগুলোকে পাওয়া যাচ্ছে না। মানে কি বলছো? করোনার বলছেন গায়েব হয়ে গেছে, মর্গ থেকে কেউ সরিয়ে ফেলেছে ওগুলোকে। 2005 ওকুমা বে, অ্যান্টার্কটিকা। পোলার হোয়াইট 8000 টন রিসার্চ আইস ব্রেকার চোখে বিনকিউলার তুলে রস সাগরের উপস্থিতি বোঝার চেষ্টা করছে ক্যাপ্টেন ফার্দিনান্দ কক। এবার শীত আসার 1.5 মাস আগেই সাগরে বরফ জমতে শুরু করেছে, কোথাও কোথাও তা 2 ফুট পুরু। পায়ের নিচে থরথর করে কাঁপছে জাহাজটা, প্রকাণ্ড বরফ ভেঙে পথ করে নিচ্ছে। 1981 সালে তৈরি পোলার হোয়াইট একাধারে আইস ব্রেকার ও রিসার্চ শিপ, 145 ফুট লম্বা, 27 ফুট চওড়া, 8000 টন ওজন হলেও আইস ব্রেকার হিসেবে ছোটই। মাত্র 3 ফুট পুরো বরফ ভেঙে পথ করে নিতে পারে জাহাজটা। কোলের ওপর ক্যামেরা আর নোটবুক নিয়ে ব্রিজের একটা চেয়ারে বসে রয়েছে গ্লোরিয়া ফ্যাশন। সাংবাদিক সে, বিভিন্ন পত্রিকায় বিজ্ঞান ও কারিগরি বিষয়ে নিয়মিত লেখে। পোলার হোয়াইটের ক্যাপ্টেন অ্যান্টার্কটিকায় আসার পথে উরুগুয়ে থেকে তুলে নিয়েছে তাকে। আপনাদের প্ল্যানটা কি? সাগরের বরফ স্টাডি করার জন্য বিজ্ঞানীদের একটা টিমকে প্যাকে নামিয়ে দেবেন? চোখ থেকে বিনকিউলার নামিয়ে মাথা ঝাঁকালো ক্যাপ্টেন কক। সেটাই রুটিন। গ্লেসিওলজিস্টরা নমুনা সংগ্রহ করে জাহাজের ল্যাবে পরীক্ষা করেন। বরফ কমে যাচ্ছে, এটা কি সত্যি? দক্ষিণ মেরুর অটমে মার্চ থেকে মে পর্যন্ত মহাদেশটার চারদিকে সমুদ্র জমে বরফ হতে শুরু করে। সেটা একসময় অস্ট্রেলিয়া মহাদেশের দ্বিগুণ আকার পায়। বলা উচিত পেত। এখন সি আইস আকারেও অত বড় হয় না, তেমন পুরুও নয়। ওকুমা বের দিকে তাকিয়ে ফ্যাশন বলল, দক্ষিণে ওটা কি পাহাড়? রকফেলার মাউন্টেন। ভারী সুন্দর। তুষার ঢাকা চূড়ার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো ফ্যাশন। কয়েক সেকেন্ড পর আবার বলল, আপনার বিনকিউলারটা একবার প্লিজ। হ্যাঁ, অবশ্যই। চোখে বিনকিউলার তুলে এক ঝাঁক বড় আকারের দালানের দিকে তাকালো ফ্যাশন। রোদ লাগায় উজ্জ্বল হয়ে আছে। 2 মাইল দক্ষিণে টাওয়ার সদৃশ একটা কাঠামোর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দালানগুলো। ওগুলোর পেছনে একটা এয়ারফিল্ড দেখতে পাচ্ছে। আরও রয়েছে কংক্রিটে তৈরি একটা জেটি, নেমে গেছে বেতে। জেটিতে বড় একটা কার্গো শিপ নোঙর ফেলেছে। ওভারহেড ক্রেনের সাহায্যে মাল খালাসের কাজ চলছে। পাহাড়টার গোড়ায় ওটা কি একটা রিসার্চ স্টেশন? সেদিকে তাকিয়ে ক্যাপ্টেন জবাব দিল, না, ওটা একটা মাইনিং ফ্যাসিলিটি। বিরাট আন্তর্জাতিক প্রতিষ্ঠান, হেড অফিস আর্জেন্টিনায়। সাগর থেকে মিনারেল সংগ্রহ করছে ওরা। চোখ থেকে বিনকিউলার নামিয়ে ক্যাপ্টেনের দিকে তাকালো ফ্যাশন। আমার তো মনে হয় না সেটা লাভজনক হবে। আমাদের রেসিডেন্ট জিওলজিস্ট জেরম টাই বলেছিল ওরা নাকি সাগরের পানি থেকে সোনা আর অন্যান্য মূল্যবান খনিজ পদার্থ বের করার নতুন একটা পদ্ধতি আবিষ্কার করেছে। আশ্চর্য, কথাটা আমার কানে আসেনি। ওদের অপারেশন খুব গোপনে চালানো হয়। আমরা এখন যেখানে আছি তার চেয়ে একটু বেশি এগুলেই ওদের সিকিউরিটি বোর্ড ছুটে এসে পিছু হটার জন্য চেঁচামেচি শুরু করে দেয়। গুজব হলো কাজটা তারা নতুন একটা বৈজ্ঞানিক আবিষ্কারের সাহায্যে করছে, সেটাকে বলা হয় ন্যানো টেকনোলজি। কিন্তু দুর্গম অ্যান্টার্কটিকায় কেন? কোনো উপকূলে বা পোর্ট সিটিতে নয় কেন, যেখানে পরিবহনের সুযোগ সুবিধা আছে? তাই বলছিল ফ্রিজিং টেম্পারেচার সাগরে লবণকে গভীরে নেমে যেতে বাধ্য করে, তাতে খুব ভালো ফল দেয় নিষ্কাশন পদ্ধতি। থেমে গেল ক্যাপ্টেন। বোর সামনের আইসব্যাগ খুঁটিয়ে দেখছে। মাফ করবেন মিস ফ্যাশন, সরাসরি সামনে একটা আইসবার্গকে এগিয়ে আসতে দেখছি আমি। ওটার খাড়া পাঁচিল সাগর থেকে 100 ফুটেরও বেশি উঁচু। ঝকঝকে নীল আকাশ আর গোলাপি একটা সূর্যের বিপরীতে ধবধবে সাদা বরফের সচল পাহাড়টা যেন মানুষ, প্রাণী বা উদ্ভিদের স্পর্শে কলুষিত হয়নি। ক্যাপ্টেন কক হেলমাসম্যানকে নির্দেশ দিল, সাবধানে পাশ কাটাও ওটাকে। হেলমাসম্যান দক্ষ হাতে 300 গজ দূর থেকে আইসবার্গকে পাশ কাটাচ্ছে। নিরাপদ দূরত্ব, তা সত্ত্বেও যথেষ্ট কাছে। ক্রু আর বিজ্ঞানীরা ডেকে উঠে এসে আকাশ ছোঁয়া বরফের টাওয়ারটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। অকস্মাৎ আইসবার্গটার পেছন থেকে বেরিয়ে আসতে দেখা গেল আরেকটা জলযানকে। ওটা একটা সাবমেরিন বুঝতে পেরে হকচকিয়ে গেল ক্যাপ্টেন কক। পানির উপর দিয়ে দ্রুত গতিতে আসছে সেটা, আসছে সরাসরি পোলার হোয়াইটের দিকে। ক্যাপ্টেন নির্দেশ দেওয়ার আগেই রিয়াক্ট করলো হেলমাসম্যান। সংঘর্ষ এড়াবার জন্য ডিজেল ইঞ্জিনকে ফুল রিভার্সে চালালো সে। তার সিদ্ধান্তে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলে হোয়াইট স্টার লাইনার টাইটানিককে হয়তো রক্ষা করা সম্ভব হতো। ব্রিজ আর ডেকে দাঁড়ানো সবাই যেন সম্মোহিত হয়ে পড়েছে। জাহাজ দ্রুত ঘুরে যাচ্ছে। সাবমেরিনের খোলের দিকে তাক করা ছিল বো।
এখন সেটা ওটার লেজে তাক করা। সংঘর্ষ বোধহয় এড়ানো সম্ভব হবে না। বিড়বিড় করছে হেলমসম্যান, ঘোরো লক্ষ্মী, ঘোরো ঘোরো। সবাই হতবিহ্বল হলেও একজনকে দেখা গেল ব্যতিক্রম। সঙ্গে ক্যামেরা রয়েছে। গ্লোরিয়া ফ্যাশন একের পর এক ছবি তুলছে সাবমেরিনটার। রেঞ্জ ফাইন্ডারের সাহায্যে সাবটার ডেকে কোনো ক্রু দেখল না সে। কনিং টাওয়ারের ওপরও কোনো অফিসার দাঁড়িয়ে নেই। লেন্স বদলের জন্য থেমেছে ফ্যাশন। দেখলো সাবমেরিনটা আইসপ্যাকের ভেতর নিজের বো ঢুকিয়ে দিচ্ছে, ডুব মারবে। তবে এখনও পরস্পরের দিকে এগোচ্ছে জাহাজ আর সাবমেরিন। ক্যাপ্টেন কক নিশ্চিত ছিল আইস ব্রেকারের পো সাবমেরিনের প্রেশার হাল ঘুরিয়ে দেবে। তবে সাবটা অকস্মাৎ দ্রুতগতি পাওয়ায় আর পোলার হোয়াইট তীক্ষ্ণ বাঘ ঘুরতে সমর্থ হওয়ায় অল্পের জন্য হয়তো দুর্ঘটনাটা এড়ানো যাবে। ছুটে স্টারবোর্ড ব্রিজ উইংয়ে বেরিয়ে গেল ক্যাপ্টেন। নিচে তাকিয়ে দেখলো সারফেস ভেঙে পানির গভীরে নেমে যাচ্ছে সাবটা। ঠিক পর মুহূর্তেই সেটার উপরে চলে এলো জাহাজের বো। আর মাত্র কয়েক সেকেন্ড দেরি হলে সংঘর্ষটা এড়ানো যেত না। মাই গড! পরম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল হেলমসম্যান। বড় বাঁচা বেঁচে গেলাম। সাবমেরিন? চোখ থেকে ক্যামেরা নামিয়ে বিড়বিড় করলো ফ্যাশন। কোত্থেকে এলো? কোন দেশি? আমি কোনো মার্কিং দেখিনি, বলল হেলমসম্যান। অত্যন্ত পুরনো, বলল ক্যাপ্টেন। আরও কী যেন বলতে গিয়ে নিজেকে সামলে নিল। হেলমসম্যানকে নির্দেশ দিল, স্টারবোর্ড বোর্ড দিকে একটা আইস রেস দেখছো? বিজ্ঞানীদের ওখানে নামাবো আমরা। কেবিনে আছি আমি। নিজের কেবিনে ঢুকে বইপত্রে ঠাসা বুকশেলফের সামনে দাঁড়ালো ক্যাপ্টেন কক। সাগর অভিযান আর নৌযানের ইতিহাস সম্পর্কে আগ্রহ থাকায় নিয়মিত পড়াশোনা করে সে। পুরনো সাবমেরিনটাকে দেখে চিনতে পেরেছে। ধারণা আছে কোন বই খুললে বিশদ জানা যাবে। শুধু তথ্য নয়, সাবমেরিনটার ছবিও পাওয়া গেল। নিচের ক্যাপশনে লেখা U-2015। এই একটা ছবির কথাই জানা যায়। দুটো 21 ইলেকট্রো বোট এটা একটা সার্ভিস দিয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের সময়। দ্রুতগামী একটা ভেসেল পানির তলায় অনির্দিষ্টকাল থাকতে পারে ফুয়েল নিতে সার্ফেসে ওঠে দুনিয়ার প্রায় অর্ধেকটা ঘুরে আসার পর। ক্যাপশনে আরও বলা হয়েছে, 2015কে শেষবার দেখা গেছে ডেনমার্কের উপকূলে, তারপর অ্যান্টার্কটিকার ওদিকে কোথাও গায়েব হয়ে যায়। সব জানার পরও ব্যাপারটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ক্যাপ্টেন ককের। 56 বছর পর নাৎসিদের একটা সাবমেরিন পোলারওয়েলকে ডুবিয়ে দিতে যাচ্ছিল। লোকে শুনলে তাকে পাগল বলবে না? ঢাকায় বিসিআই হেডকোয়ার্টারে যোগাযোগ করে প্রথম থেকে যা যা ঘটেছে সংক্ষেপে তার বর্ণনা দিল রানা। তারপর অবসিডিয়ান খুলি, নিউ ডেস্টিনি আর ফোর্থ এম্পায়ার সম্পর্কে নিজের ধারণা কী তাও ব্যাখ্যা করলো। সবশেষে জানতে চাইল, স্যার এখন আপনি কি বলেন, কি করব আমি? অপর প্রান্তে দীর্ঘ 7 সেকেন্ডের বিরতি। তারপর স্বভাবসুলভ গম্ভীর গলায় বিসিআই চিফ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খান বললেন, প্রতিপক্ষ খুবই শক্ত মনে হচ্ছে। বেশ কয়েক বছর হলো অদৃশ্য একটা শক্তির অস্তিত্ব আমরা অস্পষ্টভাবে টের পাচ্ছি। সন্দেহ হচ্ছে এরা তারাই কিনা। ঠিক আছে, নুমা যদি ব্যাপারটা কি নেড়েচেড়ে দেখতে চায় তুমি ওদের সঙ্গে থাকতে পারো, তবে আমি বিসিআইকে জড়াতে চাই না। কেন স্যার? আমার আশঙ্কা যদি সত্যি হয়, রাহাত খান বললেন, ওদেরকে সামলাবার ক্ষমতা বিসিআই বা বাংলাদেশের নেই। দরকার নিদেন পক্ষে একটা সুপার পাওয়ার। আর সম্ভাব্য যে সুপার পাওয়ারের সঙ্গে তোমাকে কাজ করতে হবে বলে ধারণা করছি, বিসিআইকে আমি তার সঙ্গে জড়াতে চাই না। গুড লাক রানা। যোগাযোগ কেটে দিলেন তিনি। নুমার চিফ অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন আর এফবিআই ডিরেক্টর এডউইন শার্পের সঙ্গে দীর্ঘ একটা টেলিকনফারেন্স হলো রানার। ওদের দুজনের অনুরোধে সশরীরে ওয়াশিংটনে উপস্থিত হয়ে প্যারাডাইস মাইনে যা যা ঘটেছে প্রতিটি ঘটনা সম্পর্কে ইনভেস্টিগেটরদের ব্রিফ করবেও। ওদেরকে জানিয়ে রাখলো ওর সঙ্গে মুরল্যান্ড আর ডক্টর সাহানাও যাচ্ছে। রানার সঙ্গে দ্বিতীয়বার যোগাযোগ করে এফবিআই চিফ জানালেন, ফিলাডেলফিয়ার স্কুল বোর্ডিং থেকে ডক্টর সাহানার মেয়েকে ওয়াশিংটনের ঠিক বাইরে একটা সেফ হাউসে নিয়ে আসা হয়েছে। ডক্টর সাহানা এখানে মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন। রানাকে আরও জানানো হলো, ম্যাক আর আমান্ডা ওয়ালডেনকেও বাচ্চাদের সহ হাওয়াইয়ের গোপন একটা অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাহানা আর মুরল্যান্ডকে নিয়ে প্লেনে চড়ল রানা। এসকর্ট করে ওদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিল শেরিফ রেগান ও তার 2 ডেপুটি। আপনি শিওর তো আমার মেয়ে সত্যিই নিরাপদে আছে? রানার পাশের সিট থেকে ফিসফিস করলো সাহানা। ওদের প্লেন এইমাত্র আকাশে উঠেছে। তার একটা হাতে মৃদু চাপ দিল রানা। সম্পূর্ণ নিরাপদে আছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনি তাকে হাসতে দেখবেন। একটা দীর্ঘশ্বাস চাপল সাহানা। বাকি জীবন ধাওয়া খেয়ে বেড়াচ্ছি, এ আমি কল্পনাও করতে পারি না।
সেরকম কিছু ঘটবে না, আশ্বস্ত করল রানা। উন্মাদগুলো গ্রেফতার হলেই তাদের অবাস্তব চতুর্থ সাম্রাজ্য ভেঙে পড়বে, সবাই তখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। মুরল্যান্ডের দিকে তাকালো শাহানা। চাকাগুলো রানওয়ে থেকে ওঠার আগেই ঘুমিয়ে পড়েছে। তার দৃষ্টি লক্ষ্য করে রানা বলল, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ঘুমাতে পারে মুরল্যান্ড, বিড়ালের মতো। শাহানার দিকে যেয়ে হাসলো ও, আপনারও ঘুম দরকার। এত উত্তেজিত হয়ে আছি যে ঘুম আসবে না। শাহানা লক্ষ্য করলো ওর হাতটা এখনও ছাড়েনি রানা। আমি বরং লিপিগুলো নিয়ে খানিক মাথা ঘামাই। পেছনের কেবিনে কম্পিউটার ফ্যাসিলিটি আছে, বলল রানা, প্রয়োজনে সাহায্য নিতে পারেন। আমার নোটগুলোকে ডিস্কে ভরার জন্য কি ওখানে স্ক্যানার আছে? থাকার তো কথা। শাহানার চোখ মুখ থেকে ক্লান্তির সমস্ত ছাপ মুছে গেল। তাহলে তো বিরাট উপকার হবে। জানেন, পানিতে ডুবে আমার সমস্ত ফিল্ম নষ্ট হয়ে গেছে। ট্রাউজারের পকেটে হাত ভরে প্লাস্টিকের একটা প্যাকেট বের করলো রানা। শাহানার কোলের ওপর ফেললো সেটা। চেম্বারের কমপ্লিট ফটো সার্ভে। প্যাকেট খুলে ফিল্মের 6টা ক্যানিস্টার পেল শাহানা। কি আশ্চর্য, এসব আপনি কোত্থেকে পেলেন? ফোর্থ এম্পায়ারের সৌজন্যে, শান্ত সুরে বলল রানা। চেম্বারে ফটো তোলা শেষ করেছে ওরা। এই সময় আমি আর মুরল্যান্ড ঢুকে পড়ে ওখানে। রুমার ফটো ল্যাবে পৌঁছেই রোলগুলো ডেভেলপ করাবো আমি। ধন্যবাদ। উৎফুল্ল হয়ে উঠল শাহানা। রানার হাতটা একবার ছুঁয়ে দিয়ে সিট ছাড়ল সে। দ্রুত পায়ে কম্পিউটার কেবিনের দিকে চলে গেল। রানা উঠল। গ্যালিতে এসে রেফ্রিজারেটর থেকে একটা সফট ড্রিঙ্কসের ক্যান বের করলো। নুমার কোনো জাহাজ বা প্লেনে অ্যালকোহলিক বেভারেজ রাখার নিয়ম নেই। ফেরার পথে খালি একটা সিটের ওপর স্ট্র্যাপ দিয়ে আটকানো কাঠের বাক্সটার ওপর চোখ পড়তে দাঁড়িয়ে পড়ল রানা। চেম্বার থেকে বের করে আনার পর কালো অবসিডিয়ান খুলিটাকে পারতপক্ষে চোখের আড়াল হতে দেয়নি। প্যাসেজের উল্টো দিকের একটা সিটে বসে স্যাটেলাইট টেলিফোনের অ্যান্টেনা টেনে লম্বা করলো ও। তারপর মেমোরিতে রাখা একটা সংখ্যা টিপল। 10 বার রিং হবার পর গম্ভীর একটা কণ্ঠস্বর ভেসে এলো। বলছি, বিউ মর্টন। রানা আনন্দে চেঁচিয়ে উঠল বিউ মর্টন। গলার আওয়াজ চিনতে পেরেছে। তুমি রিং করেছো জানলে আরও আগে ধরতাম। আর নিজের চরিত্র ভেঙে বেরিয়ে আসতে? বিশ্বাস করি না। ছবিটা পরিষ্কার ভাসছে রানার চোখের সামনে। সিল্ক পাজামায় মোড়া, পুরো 400 পাউন্ড ওজনের প্রকাণ্ড একটা শরীর নিয়ে পাহাড়ের মতো উঁচু বই পুস্তকের মাঝখানে ডুবে আছে মানুষটা। প্রাচীন নৌপথ আর নৌযান সম্পর্কে এত পড়াশোনা দুনিয়ার আর কারো আছে কিনা সন্দেহ। মানুষ আর সাগর সম্পর্কে সচল এনসাইক্লোপিডিয়া বলা যায় তাকে। কোত্থেকে বলছো? জানতে চাইল মর্টন। রকি মাউন্টেনের 35,000 ফুট উপর থেকে। তার মানে প্লেনে রয়েছো? কি ব্যাপার? ব্যাপার হলো, তোমার ঘাড়ে একটা রিসার্চ প্রজেক্ট চাপাতে চাইছি। শোনা যাক, বিষয়টা কি? রহস্যময় চেম্বার আর দেয়ালের সংকেতগুলোর কথা সংক্ষেপে বলল রানা। মন দিয়ে শুনল মর্টন। মাঝে মধ্যে 2-1টা প্রশ্ন করলো। সবশেষে জানতে চাইল, ঠিক কী ভাবছো তুমি? প্রি কলম্বিয়ান কন্ট্যাক্ট সম্পর্কে অনেক ফাইল আছে তোমার কাছে। গোটা একটা কামরা ভর্তি ডেটা। কলম্বাসের বহু আগে যেসব নাবিক উত্তর, মধ্য আর দক্ষিণ আমেরিকায় গিয়েছিলেন তাদের খুঁটিনাটি সমস্ত বিষয়, থিওরি ইত্যাদি। এমন কোনো প্রাচীন নাবিকদের গল্প জানো যারা অন্যান্য মহাদেশের গভীরে ঢুকে আন্ডারগ্রাউন্ড চেম্বার তৈরি করেছিল শুধুমাত্র পরে যারা আসবে তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য? রেকর্ড করে ইতিহাসে এ ধরনের কিছু পাওয়া যায়? এই মুহূর্তে সেরকম কিছু মনে পড়ছে না। প্রাচীন ইউরোপ, আফ্রিকার নাবিক আর আমেরিকা মহাদেশের লোকজনের মধ্যে যেসব ব্যবসা বাণিজ্য হয়েছে তার বেশ কিছু বিবরণ পাওয়া যায়। মনে করা হয় ব্রোঞ্জ বানাবার জন্য কপার আর টিন মাইনিং শুরু হয় এখন থেকে 5,000 বছর আগে। কোথায়? মিনেসোটা, মিশিগান, উইকনসিন। কথাটা কি সত্যি? আমি অন্তত তাই বিশ্বাস করি, বলল মর্টন। প্রাচীনকালে মাইনিং করা হয় সীসার জন্য কেন্টাকিতে, সারপেন্টারের জন্য পেনিসিলভেনিয়ায় আর অভ্রের জন্য নর্থ ক্যারোলিনায়। যিশুর জন্মের বহু শতাব্দী আগে পর্যন্ত কাজ হয়েছে ওই সব মাইনে। তারপর গভীর রহস্য। খুব অল্প সময়ের মধ্যেই সেই সব অজ্ঞাত পরিচয় মাইনাররা গায়েব হয়ে যায়। যে যেখানে ছিল সেখানেই ফেলে যায় যন্ত্রপাতি সহ অন্যান্য আর্টিফ্যাক্ট। সেসবের মধ্যে ছিল পাথরে ভাস্কর্য, বেদি আর ডলমেন। ডলমেন হলো বড় আকৃতির প্রাগৈতিহাসিক স্টোন ল্যাব, 2 বা ততোধিক খাড়া পাথরের অবলম্বন দিয়ে সাজানো। ওগুলো রেড ইন্ডিয়ানরা তৈরি করতে পারে না? পারে, তবে আমেরিকান ইন্ডিয়ানরা পাথরের ভাস্কর্য খুব কমই বানিয়েছে। পাথর দিয়ে মনুমেন্ট বানিয়েছে আরও কম।
মাইনিং ইঞ্জিনিয়াররা প্রাচীন মাইন পরীক্ষা করে জানতে পেরেছেন ওগুলো থেকে 700 মিলিয়ন পাউন্ড তামা তুলে চালান দেওয়া হয়েছে। কেউ বিশ্বাস করে না কাজটা ইন্ডিয়ানদের, কারণ আর্কিওলজিস্টরা সব মিলিয়ে মাত্র কয়েকশো পাউন্ড তামা খুঁজে পেয়েছেন। প্রাচীন ইন্ডিয়ানরা খনিজ পদার্থ খুব কমই ব্যবহার করত। প্রাচীন লিপি খোদাই করা দেয়াল সহ কোনো চেম্বারের খোঁজ তাহলে জানা নেই তোমার? না, জানা নেই, ধীরে ধীরে জবাব দিল মর্টন। প্রাগৈতিহাসিক যুগের মাইনাররা পটারি বা লিপির নমুনা খুব কমই রেখে গেছে। লোগোগ্রাফ আর পিক্টোগ্রাফ যা পাওয়া যায় পাঠযোগ্য নয়। সেগুলোকে আমরা ইজিপশিয়ান, ফ্যানিশিয়ান, নর্সম্যান বা আরও প্রাচীন কোনো জাতির বলে আন্দাজ করতে পারি মাত্র। দক্ষিণ পশ্চিমে কেল্টিক মাইনের অস্তিত্ব রয়েছে, আর শতাব্দীর শুরুতেই আরিজোনায় দাবি করা হয় টাক্সানে রোমান আর্টিফ্যাক্ট পাওয়া গেছে। কাজেই কে বলতে পারে? আর্কিওলজিস্টরা বেশিরভাগই প্রি কলম্বিয়ান কন্ট্যাক্টের পক্ষে থাকতে চায় না, ডিফিউশনের বিরোধী তারা। ডিফিউশন মানে এক জাতির সঙ্গে আরেক জাতির যোগাযোগ ঘটলে যে সাংস্কৃতিক প্রভাব ছড়ায়। হ্যাঁ, কেন এই বিরোধিতা জিজ্ঞেস করলো রানা, বিশেষ করে যেখানে ভুরি ভুরি প্রমাণ রয়ে গেছে? আর্কিওলজিস্টরা শক্ত ধাতুতে গড়া মানুষ, জবাব দিল মর্টন। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে। যেহেতু প্রাচীন আমেরিকান কালচার খেলনায় ছাড়া চাকার ব্যবহার জানতো না, তাই তারা ডিফিউশনে বিশ্বাসী নয়। চাকার ওই ব্যাপারটার পেছনে অনেক কারণ থাকতে পারে। কর্টেজ আর স্প্যানিয়ার্ডরা না আসা পর্যন্ত আমেরিকায় ঘোড়া বা ষাঁড় ছিল না। এমনকি আমার মতো একজন লেম্যানও জানে যে 3 চাকা লাগানো ঠেলাগাড়ির ধারণা চীন থেকে ইউরোপ পৌঁছাতে 600 বছর লেগে যায়। কি আর বলতে পারি, দীর্ঘশ্বাস ফেলল মর্টন। তবে তোমার লাইব্রেরিতে আন্ডারগ্রাউন্ড চেম্বার খুঁজবে তুমি। দেয়ালে দুর্বোধ্য সংকেত খোদাই করা, হয়তো 4000 বছরের বা আরও বেশি দিনের পুরনো। চেষ্টার ত্রুটি করবো না রানা। ধন্যবাদ। তোমার এই রহস্যময় চেম্বার সম্পর্কে আর কিছু আমাকে বলার নেই তো? জানতে চাইল মর্টন। ওখানে একটা আর্টিফ্যাক্ট পাওয়া গেছে। তুমি আমার কাছে চেপে যাচ্ছ। কী ধরনের আর্টিফ্যাক্ট? একটা লাইফ সাইজ হিউম্যান স্কাল, নিখাদ অবসিডিয়ান থেকে ছেঁচে তৈরি করা হয়েছে। তথ্যটা হজম করার জন্য কিছুটা সময় নিল মর্টন। অবশেষে বলল সে, ওটার তাৎপর্য সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? না, স্পষ্ট কোনো ধারণাই নেই, জানালো রানা। শুধু এটুকু বলতে পারি যে আধুনিক টুলস আর কাটিং ইকুইপমেন্ট না থাকায় এত বড় একটা অবসিডিয়ানকে কেটে নির্দিষ্ট একটা আকৃতি দিতে, তারপর পলিশ করতে অন্তত 10 প্রজন্ম সময় লেগেছে। একদম ঠিক। অবসিডিয়ান হলো ভলকানিক গ্লাস। তৈরি হয় তরল লাভা দ্রুত ঠান্ডা হওয়ার সময়। বহু হাজার বছর ধরে মানুষ এই কাজ দিয়ে তীরের মাথা, ছুরি, বল্লমের ডগা ইত্যাদি তৈরি করছে। অবসিডিয়ান অসম্ভব ভঙ্গুর। 150 বছর ধরে নিষ্ঠা আর ধৈর্য নিয়ে এ ধরনের একটা শিল্পকর্ম তৈরি করা সাধারণ কোনো ব্যাপার নয়, বিশেষ করে কোথাও ফাটল না ধরিয়ে। সিটের স্ট্র্যাপ দিয়ে বাঁধা কাঠের বাক্সটার দিকে তাকালো রানা। দুঃখিত, জিনিসটা তোমাকে দেখাতে পারছি না। তার কোনো প্রয়োজন নেই, এরই মধ্যে জানি আমি কেমন দেখতে ওটা। সন্দেহ জাগলো রানার মনে। নিজের বুদ্ধির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সময় ভিকটিমকে নিয়ে খেলার একটা প্রবণতা আছে মর্টনের। তার ফাঁদে পা না দিয়ে কোনো উপায় নেই রানার। জিনিসটার সৌন্দর্য উপভোগ করতে হলে নিজের চোখ দিয়ে ওটাকে দেখতে হবে তোমাকে। আমি কি তোমাকে বলতে ভুলে গেছি রানা? জিজ্ঞেস করলো বিউ মর্টন, কণ্ঠস্বরে কৃত্রিম নিরীহ ভাব। আমি জানি ওরকম খুলি আরেকটা কোথায় আছে। অ্যান্ড্রু এয়ারফোর্স বেসে ল্যান্ড করলো ওদের প্লেন। নুমার এয়ারক্রাফট অ্যান্ড ট্রান্সপোর্টেশন বিল্ডিংটা বেসের উত্তর পূর্ব প্রান্তে। ওটার সামনে FBI এর 2জন সিকিউরিটি গার্ড নুমার একটা ভ্যান নিয়ে অপেক্ষা করছে। শাহানাকে সেফ হাউসে পৌঁছে দেবে তারা। তারপর চলে যাবে মুরল্যান্ডের বাড়ি ভার্জিনিয়ায়। আপনি আমাদের সঙ্গে আসছেন না? ভ্যানে চড়ার আগে রানাকে জিজ্ঞেস করলো শাহানা। একটু কি বিষণ্ণ আর অসহায় লাগলো তাকে? না, এক বন্ধু আমাকে তুলে নিতে আসছে। মৃদু হেসে শাহানার হাতটা একবার ধরল রানা। আবার কখন দেখা হচ্ছে আমাদের? শিগগির, বলল রানা। নিশ্চিন্ত থাকুন, সব ঠিক হয়ে যাবে। মৃদু চাপ দিয়ে হাতটা ছেড়ে দিল ও। ভ্যানে উঠে পড়ল শাহানা। বেজের মেইন গেট দিয়ে সবেগে বেরিয়ে গেল গাড়িটা। 10 মিনিট অপেক্ষা করতে হলো রানাকে। তারপর দেখা গেল সবুজ আর রূপালি রঙের একটা রোলস রয়েস সিলভার ডন এসে থামলো প্লেনের পাশে। ড্রাইভারের দরজা খুলে নিচে নামলো বেঞ্জামিন মাইলস, বিউ মর্টনের শোফার। সামনে এসে ভক্তির সঙ্গে মাথা নত করল সে। আ প্লেজার স্যার, আবার দেখা পেলাম আপনার। সব ভালো তো বেঞ্চ? বলে বেঞ্জামিনের খুলে ধরা ব্যাকডোর দিয়ে রোলস রয়েসের ভেতর ঢুকে প্রকাণ্ডদেহী বিউ মর্টনের পাশে বসল রানা।
গাড়ি ছেড়ে দিল বেঞ্জামিন। নিজেদের সামনে একটা ট্রে টেনে এনে তাতে একটা পিকনিক বাস্কেট রাখলো মর্টন। ব্রেকফাস্টটা সেরে নাও, তোমার যা যা পছন্দ সবই পাবে বাস্কেটে। আমার শুধু কফি চলবে, খানিকটা ব্র্যান্ডি মেশাতে পারো। ব্রেকফাস্ট আমরা প্লেনেই সেরেছি। বেস থেকে বেরিয়ে এসে পটোম্যাক নদী পেরোলো ওদের গাড়ি। স্প্রিংফিল্ডে পৌঁছে দক্ষিণে বাঁক নিল। তোমার দ্বিতীয় অবসিডিয়ান খুলিটা ঠিক কোথায় বলো তো? কফির কাপে চুমুক দিয়ে জানতে চাইল রানা। ওটার মালিক বারবারা ফ্লেচার ট্যাফোর্ড নামে অতি সজ্জন এক বৃদ্ধা। তার গ্রেট গ্র্যান্ডমাদার পান ওটা অ্যান্টার্কটিকার কঠিন বরফে তার স্বামীর ওয়েলিং শিপ আটকা পড়ার সময়। রীতিমতো রোমাঞ্চকর একটা কাহিনী। আইসপ্যাকে একদিন হারিয়ে যান লিলিয়ানা ফ্লেচার। তার স্বামী মরিস ফ্লেচার ওয়েলিং শিপ সি হর্সের ক্যাপ্টেন, উদ্ধার করেন তাকে। ঠিক ওই সময় তারা একটা পরিত্যক্ত ইংলিশ ইস্ট ইন্ডিয়াম্যান সেলিং শিপ আবিষ্কার করেন। জাহাজটায় চড়ে তল্লাশি চালান তারা। ক্রু আর প্যাসেঞ্জারদের লাশ পান। স্টোররুমে পাওয়া যায় আশ্চর্য সব জিনিস সহ কালো একটা অবসিডিয়ান খুলি। খুলিটা ছাড়া বাকি সব ফেলে আসতে বাধ্য হন তারা, কারণ আইসপ্যাক ভাঙতে শুরু করায় তাড়াতাড়ি জাহাজে ফেরাটা অত্যন্ত জরুরি ছিল। গাড়ির বাইরে তাকিয়ে ভার্জিনিয়ার ক্ষেত খামার দেখছে রানা। দুটো খুলি যদি হুবহু একই রকম দেখতে হয়, মার্কিং ছাড়া জানার কোনো উপায় নেই কারা ওগুলো কী উদ্দেশ্যে তৈরি করেছিল। আমি কিন্তু ফ্লেচার ট্যাফোর্ডের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা করেছি খুলি দুটো মিলিয়ে দেখার জন্য নয়, বলল মর্টন। তাহলে কি জন্য? ফ্লেচার ফ্যামিলির কাছে মরিস ফ্লেচারের তিমি শিকারের সময়কার কিছু চিঠি আর কাগজপত্র আছে। 10 বছর ধরে সেগুলো আমি কেনার ব্যর্থ চেষ্টা করছি। কাগজগুলোর মধ্যে ইন্ডিয়াম্যানের লগবুকও আছে। আশা করছি মিসেস ফ্লেচার ট্যাফোর্ড তোমার খুলিটা দেখার পর তার সিদ্ধান্ত বদলাবেন, কাগজগুলো এবার বেচতে রাজি হবেন। নিজের চিন্তায় ডুবে গেল রানা। সারা দুনিয়ায় এরকম আর কটা খুলি লুকিয়ে আছে কে জানে। বারবারা ফ্লেচার ট্যাফোর্ডের সব চুল পেকে সাদা হয়ে গেছে, তবে শরীরটা এখনও খটখটে। মধুমাখানো অমায়িক হাসিটা সারাক্ষণ লেগে আছে মুখে। মর্টনের সঙ্গে হ্যান্ডশেক করলেন। পরিচয় করিয়ে দিতে তার বন্ধুর উদ্দেশ্যে ছোট্ট করে মাথা ঝাঁকালেন। পথ দেখিয়ে ওদেরকে লাইব্রেরিতে এনে বসালেন। তারপর দুজনের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে মর্টনকে বললেন, তো বিউ, ফোনে কথাটা একবার বলেছি, তবু আরেকবার মনে করিয়ে দিতে চাই, এখনও আমি আমার ফ্যামিলি ট্রেজার বিক্রি করতে রাজি নই। স্বীকার করছি আশাটা আমি ত্যাগ করিনি, বলল মর্টন, তবে বন্ধু রানাকে নিয়ে এসেছি অন্য কারণে। রানার দিকে ফিরল সে। তোমার বাক্সে কি আছে মিসেস ফ্লেচার ট্যাফোর্ডকে দেখাবে নাকি? হ্যাঁ, অবশ্যই। কাঠের বাক্সটার ঢাকনি খুলছে রানা। প্যান্ডোরা মাইন থেকে পাওয়া কালো অবসিডিয়ান খুলিটা আছে ওটার ভেতর। বারবারা, মর্টনকে বললেন ফ্লেচার, আমার কুমারী আর বৈবাহিক মিলে এক গাদা নাম। রানা কিছু বলছে না। ওর দৃষ্টি আটকে আছে 6 ফুট উঁচু একটা শোকেসের মাথায়। একই রকম আরেকটা অবসিডিয়ান খুলি রয়েছে সেখানে। ধীরে ধীরে যেন একটা ঘোরের ভেতর কাঠের বাক্সটা খুলে ফেলল রানা। নিজেদের খুলিটা বের করে হেঁটে এলো ও শোকেসের মাথার উপর রাখলো ওটা প্রথমটার পাশে। ও মাই, হাঁপিয়ে উঠলেন বারবারা। স্বপ্নেও ভাবিনি যে আরেকটা আছে। আমিও ভাবিনি, বলল রানা। সব দিক থেকে হুবহু একই রকম মনে হচ্ছে, যেন একই ছাঁচ থেকে বেরিয়েছে। বলুন বারবারা, অনুরোধ করল মর্টন। চুমুক দিল চায়ের কাপে। খুলিটা সম্পর্কে আপনার গ্রেট গ্র্যান্ডফাদার কী ধরনের ভূতের গল্প রেখে গেছেন? বারবারা এমনভাবে তাকালেন মর্টন যেন বোকার মতো একটা প্রশ্ন করেছে। আমার মতো তুমিও যেন বরফে জমাট বেঁধে যাওয়া দ্য বোম্বে নামে একটা জাহাজে পাওয়া যায় ওটা। ভারতের বোম্বে পোর্ট থেকে লিভারপুলে আসছিল দ্য বোম্বে। 37 জন আরোহী আর 40 জন ক্রু ছিল। কার্গোয় ছিল চা, মশলা, চীনামাটির পাত্র আর সিল্ক। আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা স্টোর রুমে খুলিটা পান। প্রাচীন আরও অনেক কিছু সেখানে আর্টিফ্যাক্ট ছিল। কোনো সূত্র পাওয়া গিয়েছিল কি এসব বোম্বেতে কিভাবে এলো? আমি এটুকু জানি খুলি বা আর্টিফ্যাক্টগুলো বোম্বে বন্দর থেকে জাহাজটায় তোলা হয়নি। ওগুলো প্যাসেঞ্জার আর ক্রুরা একটা নির্জন দ্বীপে আবিষ্কার করে। যাত্রাপথে ওই দ্বীপে পানি পাবার আশায় নোঙর ফেলেছিল তারা। বিশদ বিবরণ লগবুকে ছিল। ছিল? ব্যাখ্যা চাইল রানা। ক্যাপ্টেন ফ্লেচার ওটা নিজের কাছে রাখেননি। মারা যাবার আগে বোম্বের ক্যাপ্টেন লিখে রেখে গিয়েছিলেন লগবুকটা যেন জাহাজের মালিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়ে আমার গ্রেট গ্র্যান্ডফাদার কুরিয়ারের মাধ্যমে লিভারপুলে পাঠিয়ে দিয়েছিলেন সেটা। রানার মনে হলো একটা কানাগলির শেষ মাথায় এসে পাঁচিলের সঙ্গে ধাক্কা খেয়েছে। বম্বের মালিক কি আর্টিফ্যাক্ট উদ্ধার করার জন্য অ্যান্টার্কটিকায় কাউকে পাঠিয়েছিল?
ইতিমধ্যে জাহাজ কোম্পানির মালিকানা বদল হয়ে গিয়েছিল। লকটা পেয়ে নতুন মালিক দ্য বোম্বে আর আর্টিফ্যাক্ট উদ্ধার করার জন্য 2টো জাহাজ পাঠিয়েছিল, কিন্তু জাহাজ বা ক্রুরা কেউ ফিরে আসেনি। তার মানে সমস্ত রেকর্ড হারিয়ে গেছে? হতাশ হয়ে বলল রানা। বারবারের চোখ দুটো একটু বড় হলো। তা তো আমি বলিনি। তাহলে? আমার গ্রেট গ্র্যান্ডমাদার অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, রানাকে থামিয়ে দিয়ে বললেন বৃদ্ধা। স্বামী লগবুকটা লন্ডনে পাঠাবার আগে নিজের হাতে ওটা কপি করেন তিনি। কালো মেঘের আড়াল থেকে যেন সূর্যকে উঁকি দিতে দেখল রানা। ওটাই কি একবার চোখ বুলাতে পারি প্লিজ? সঙ্গে সঙ্গে জবাব দিলেন না বারবারা। ধীর পায়ে হেঁটে এসে দেয়ালে আটকানো একটা ফটোর সামনে দাঁড়ালেন তিনি। ফটোয় এক লোককে শির দ্বারা খাড়া করে একটা চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। মুখটা প্রায় ঢাকা পড়ে আছে ঘন দাড়িতে। চেয়ারের পেছনে দাঁড়িয়ে রয়েছে এক মহিলা, লোকটার কাঁধে একটা হাত রেখে। দুজনের পরনেই 19 শতাব্দীর পরিচ্ছদ। ক্যাপ্টেন মরিস ফ্লেচার আর লিলিয়ানা ফ্লেচার। বিড়বিড় করলেন বারবারা। বিউ মর্টন, মনে হচ্ছে এতদিনের সময় হয়েছে। শুধু আবেগের বশে বহু বছর হলো ওদের চিঠি আর কাগজপত্র আটকে রেখেছি আমি। এখন মনে হচ্ছে সবাই পড়ুক, সবাই জানুক। কালেকশনটা তুমিই পাচ্ছ, তোমার বলা দামেই। প্রকাণ্ড শরীর নিয়ে চেয়ার থেকে যেন মর্টন নয়, একজন অ্যাথলেট উঠে এসে আলিঙ্গন করল বৃদ্ধাকে। থ্যাংক ইউ ডিয়ার লেডি। কথা দিচ্ছি সবই সযত্নে রক্ষা করা হবে। ভবিষ্যতে হিস্টোরিয়ানরা যাতে স্টাডি করার সুযোগ পান। বারবারা এগিয়ে এসে শোকেসের সামনে রানার পাশে দাঁড়ালেন। আর তোমাকে মিস্টার রানা, আমার অবসিডিয়ান খুলিটা গিফট করছি আমি। তা এখন যখন হুবহু একই রকম দুটো পেলে, ওগুলোকে নিয়ে কি করতে চাও তুমি? মিউজিয়ামে পাঠাবো, বলল রানা। তবে তার আগে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। দেখা যাক কবে তৈরি জানা যায় কিনা, কিংবা প্রাচীন কোনো সভ্যতার সঙ্গে সম্পর্ক আছে কিনা। আমি তোমাদের সাফল্য কামনা করি। ওয়াশিংটনে ফেরার পথে ইন্ডিয়াম্যান দ্য বোম্বের লগবুক থেকে কপি করে এন্ট্রিগুলো পড়ছে রানা। একসময় জানতে চাইল মর্টন, ইন্টারেস্টিং কিছু পাচ্ছ? চামড়ায় মোড়া নোটবুক থেকে চোখ তুলল রানা। পাচ্ছি না মানে? দ্য বোম্বের ক্রুরা খুলিটা যেখানে পেয়েছিল সেই জায়গার লোকেশন সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে। তাছাড়াও আরও অনেক অনেক কিছু জানা যাচ্ছে। পুরনো একটা বাগানবাড়ির সামনে এসে থামল রোলস রয়েস। এটাই রানার ঠিকানা, ওয়াশিংটনের কাছাকাছি নির্জন একটা এলাকা। বাগানের গেটের কাছে দোতলা বাড়িটার চেহারা দেখে মনে হবে বহু বছর ধরে পরিত্যক্ত। মোর্চা ধরা করোগেটেড পাঁচিলকে রাজ্যের আগাছা দিয়ে ঘিরে রেখেছে। জানালাগুলো কাঠের ভারী তক্তা বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দরজা খুলে বেঞ্জামিন নিচে নামতেই সশস্ত্র দুজন লোক যেন মাটি ফুঁড়ে হাজির হলো। পরনে ক্যামোফ্লাজ ফেটিক, হাতে অটোমেটিক রাইফেল। একজন গাড়ির জানালায় কাঠ ঠেকিয়ে হেলান দিল, আরেকজন বেঞ্জামিনের সামনে সতর্ক ভঙ্গিতে দাঁড়ালো। দুজনের একজন মাসুদ রানা হলে ভালো, প্রথম লোকটা বলল, ঝুঁকে ব্যাকসিটের দিকে তাকিয়ে রয়েছে। আমি রানা। ওর মুখটা খুঁটিয়ে দেখল গার্ড। আইডি স্যার? অনুরোধ নয়, নির্দেশ। নুমার পরিচয়পত্রটার ভাঁজ খুলে দেখালো রানা। উত্তরে হাতের অস্ত্র উঁচু করে হাসল গার্ড। অসুবিধার জন্য দুঃখিত স্যার, তবে আমাদের উপর নির্দেশ আছে, আপনাকে আর আপনার সম্পত্তিকে রক্ষা করতে হবে। রানা আন্দাজ করল স্বল্প পরিচিত ফেডারেল প্রোটেক্টিভ সিকিউরিটি এজেন্সির লোকেরা। হুমকির মধ্যে আছে এমন নাগরিকদের রক্ষা করার জন্য বিশেষ ধরনের ট্রেনিং নেওয়া আছে এই এজেন্সির লোকদের। ধন্যবাদ তোমাদেরকে, বলল রানা। বাকি দুজন স্যার? ফ্রেন্ড। রানার হাতে ছোট একটা রিমোট অ্যালার্ম ধরিয়ে দিল গার্ড। প্লিজ যতক্ষণ বাড়িতে থাকবেন এটা সঙ্গে রাখতে ভুলবেন না। বিপদের সামান্য আভাস পেলেও ট্রান্সমিট বাটনে চাপ দেবেন। 20 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাব আমরা। গার্ডরা চলে যেতে ট্রাঙ্ক খুলল বেঞ্জামিন। ঝুঁকে ব্যাগটা বের করে নিল রানা। বাগানবাড়ির চারদিকে জমিন আর খালি মাঠের উপর চোখ বুলালো ও। গার্ডদের কোথাও দেখা যাচ্ছে না, যেন বাতাসে মিলিয়ে গেছে তারা। বেঞ্জামিনকে নিয়ে নুমা হেডকোয়ার্টারে যাচ্ছি আমি। তোমার অবসিডিয়ান খুলে দুটো কাকে দেবো বলে দাও। মর্টনের কাঁধে একটা হাত রাখলো রানা। খুব সাবধানে 7 তলায় নিয়ে যাবে, কেমন? চার্জে আছে ববি রুপার্ট নামে একজন সায়েন্টিস্ট, তার হাতে দেবে। নিঃশব্দে হাসলো মর্টন। খেয়াল রাখবো হাত থেকে যাতে পড়ে না যায়। গুড বাই মর্টন, ধন্যবাদ। ওখানে দাঁড়িয়ে রোলস রয়েসকে দূরে মিলিয়ে যেতে দেখলো রানা। তারপর দৃষ্টি ফিরিয়ে এনে কাছাকাছি দাঁড়িয়ে থাকা পুরনো একটা লাইট পোস্টের দিকে তাকালো। মাথায় খুদে একটা সিকিউরিটি ক্যামেরা রয়েছে। গার্ড দুজনে রেকর্ড করা গতিবিধি দেখলে ওর কৌতূহল মিটবে, জানা যাবে কোথায় লুকিয়েছে তারা।
ছোট একটা রিমোট বের করে বাগানবাড়ির সবগুলো অ্যালার্ম সিস্টেম অচল করে দিল রানা। তারপর যেন 50 বছর ধরে বন্ধ পড়ে আছে এমন একটা দরজা খুলে পা ফেলল ভিতরে। ব্যাগটা কাঁধে ঝুলছে। ভেতরে এতটুকু ধুলো নেই, তবে অন্ধকার। দরজা লাগিয়ে দিয়ে আলোর সুইচ টিপল ও সঙ্গে সঙ্গে আলোর বন্যা বয়ে গেল বিরাট হলওয়ের ভেতর। হলওয়ের মেঝেটা চকচকে সাদা এপক্সি দিয়ে পেইন্ট করা। এখানে একসময় গোটা কয়েক অ্যান্টিক কার রাখা হতো। সেসব রানা বিক্রি করে দিলেও ওগুলোকে পাহারা দিত হাইডা ইন্ডিয়ানদের যে লম্বা বহুবর্ণ টোটেম পল, সেটা এখনও মেঝের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে। চারদিকে চোখ বুলালো রানা। সব ঠিক আছে কিনা দেখে নিয়ে পেঁচানো লোহার সিঁড়ি বেয়ে উপরের ফ্লোরে নিজের অ্যাপার্টমেন্টে উঠে এলো। আধ ঘন্টা পর শাওয়ার সেরে বাথরুম থেকে বেরোলো রানা। লিভিং রুমের সোফায় বসে পানীয় ভর্তি গ্লাসে চুমুক দিচ্ছে। এই সময় মিষ্টি টুংটাং বেল বেজে উঠে জানিয়ে দিল সদর দরজায় কেউ এসেছে। দুটো বুকশেলফের মাঝখানে 4টে টিভি মনিটর রয়েছে। সেগুলোর একটায় নুমার ডেপুটি ডিরেক্টর জর্জ রেডক্লিফকে দেখতে পেল রানা। রিমোটের একটা বোতাম টিপে বলল ও, চলে আসুন মিস্টার রেডক্লিফ, আমি ওপরে। সিঁড়ি বেয়ে অ্যাপার্টমেন্টে উঠে এলেন রেডক্লিফ। খাড়া রোমান নাক নিয়ে ছোটোখাটো একজন মানুষ, চোখে হর্ন রিমড চশমা পরেন, মিষ্টভাষী নিপাট ভদ্রলোক। এই মুহূর্তে তাকে কেমন আচ্ছন্ন দেখাচ্ছে। ক্যামোফ্লেজ গিয়ার পরা দুজন লোক, হাতে অটোমেটিক রাইফেল। বলে কি না নিজেকে আপনার বন্ধু বলে প্রমাণ করতে না পারলে কপালে খারাপই আছে। আইডিয়াটা অ্যাডমিরাল হ্যামিল্টনের। আমি জানি একটা সিকিউরিটি এজেন্সি ভাড়া করেছেন তিনি, কিন্তু জানতাম না স্রেফ বাতাস থেকে বেরিয়ে আসা জাদু জানে তারা। সত্যি আমারও পিলে চমকে দিয়েছিল প্রায়, বলল রানা। গোটা ব্যাপারটাকে হাস্যকর বললেও কম বলা হয়, বললেন রেডক্লিফ। এত বড় প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর যিনি, যাদের সার্ভিসে দেশের প্রেসিডেন্টকে পর্যন্ত মাঝে মধ্যে নিতে হয়, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য বিশেষ একটা কারণে। তাকে বাধা দিয়ে বলল রানা। রানা এজেন্সিকে ব্যাপারটার সঙ্গে জড়াচ্ছি না আমরা। সুপার পাওয়ার আমেরিকার প্রতি বা তাদের সম্রাটের প্রতি বিদ্বেষ আছে, এটা তো আর রেডক্লিফকে বলা যায় না। টেলোরাইডের ঘটনা সম্পর্কে ব্রিফ করা হয়েছে আমাকে, বললেন রেডক্লিফ। একটা চেয়ারে ডুবে গেলেন। অনেকের ধারণা আপনার জীবনে নাকি আর 1 পয়সাও দাম নেই। কিচেন থেকে রেডক্লিফের জন্য বরফ দেওয়া চা নিয়ে এলো রানা। খবেই বা ছিল। আর ফোর্থ এম্পায়ারে জোকাররা তো উঠে পড়ে লেগেছে আমাকে কবরে শোয়াবার জন্য। অন্তত চেষ্টার কোনো ত্রুটি করবে না তারা। একটু খোঁজখবর করেছি আমি। থেমে বরফ দেওয়া চায়ের কাপে এক চুমুকে অর্ধেকটাই খালি করে ফেললেন রেডক্লিফ। সিআইএর কয়েকজন বন্ধুর সঙ্গে কথা হলো। ডোমেস্টিক ক্রাইমে সিআইএ আগ্রহী হতে যাবে কেন? প্যান্ডোরা মাইনে আপনারা যেসব ফ্যানাটিক খুনির সামনে পড়েছিলেন, সিআইএ কর্মকর্তাদের ধারণা তারা আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেটের লোকও হতে পারে। টেররিস্ট? জিজ্ঞেস করল রানা। মাথা নাড়লেন রেডক্লিফ। ধর্মীয় ফ্যানাটিক নয়, তারপরও তাদের এজেন্ডা একটা অতি গোপন ব্যাপার। দুনিয়ার কোনো ইন্টেলিজেন্স এজেন্সি এখন পর্যন্ত অর্গানাইজেশনটার ভেতরে ঢুকতে পারেনি। এজেন্সিগুলো শুধু জানে যে ওটার অস্তিত্ব আছে। কোত্থেকে পরিচালনা করা হয়, কে নিয়ন্ত্রণ করে, কারো কাছে কোনো সূত্র নেই। তাদের খুনিরা উদয় হয় টেলুরাইডে যেমন হয়েছে, লোকজনকে খুন করে তারপর গায়েব হয়ে যায়। খুন ছাড়া আর কি ক্রাইম করে তারা, সেটাও একটা রহস্য। চোখ সরু করল রানা। মোটিভ নেই এমন একটা ক্রাইম সিন্ডিকেটের কথা কে কবে শুনেছে? কাজ ছাকালেন রেডক্লিফ। জানি উদ্ভট শোনাচ্ছে, তবে এখনও তাদের মোটিভ সম্পর্কে কেউ কিছু জানতে পারেনি। টেলুরাইডে ইন্টারোগেট করার মতো দুজনকে পাওয়া গেছে। রেডক্লিফের ভুরু উঁচু হলো। আপনি জানেন না? কি জানবো? রেগান নামে একজন শেরিফ টেলুরাইড থেকে অ্যাডমিরাল হ্যামিল্টনকে ফোন করেছিলেন এই তো ঘন্টাখানিক আগে। বন্দিরা মারা গেছে। ড্যাম! হাতের তালুতে ঘুষি মারল রানা। শেরিফকে আমি বিশেষভাবে বলে দিয়েছিলাম সায়ানাইড পিলের খোঁজে সার্চ করতে হবে ওদেরকে। বিষের মতো সাধারণ কিছু নয়, মাথা নাড়লেন রেডক্লিফ। শেরিফ রেগান জানিয়েছেন তাদের সেলের ভেতর একটা বোমা পাচার করা হয়। ওই বোমার বিস্ফোরণেই মারা গেছে বন্দিরা, কাছাকাছি দাঁড়িয়ে থাকা একজন ডেপুটির সহ। তিক্ত কণ্ঠে রানা বলল, মানুষ খুন এদের কাছে দেখা যাচ্ছে কোনো ব্যাপারই নয়। না, নয়। নুমার পরবর্তী পদক্ষেপটা কি হবে জানতে চাইল রানা। একটা ব্যাপার তো অবভিয়াস, বললেন রেডক্লিফ। এই গ্রুপটার সঙ্গে আর কারো চেয়ে আপনারাই সবচেয়ে বেশি যোগাযোগ ঘটেছে। শুধু তাই নয়, তারপরেও বেঁচে আছেন আপনি। হাই লেভেল অফিসাররা আপনার সঙ্গে কাল সকাল 8টায় কথা বলতে চান। নিন, এই কাগজটাই ঠিকানা আছে। খোলা একটা গ্যারেজ দেখে গাড়ি নিয়ে ঢুকে পড়বেন, তারপর অপেক্ষা করবেন। কে কে আসছে তা জানি না, তবে এটুকু জানি জেনারেল রাহাত খানের সঙ্গে কথা বলেছেন অ্যাডমিরাল হ্যামিল্টন।
তিনি জানিয়েছেন তার কোনো আপত্তি নেই, মাসুদ রানা যদি ইচ্ছে করেন যোগ দিতে পারেন মিটিংয়ে। হাতের কাপে শেষ একটা চুমুক দিয়ে চেয়ার ছাড়লেন রেডক্লিফ। ধীর পায়ে বেরিয়ে এলেন ব্যালকনিতে, ঝুঁকে বিরাট হলওয়ের সাদা মেঝের দিকে তাকালেন। ব্যাপারটা ইন্টারেস্টিং। কোন ব্যাপারটা? খুনিদের আপনি ফোর্থ এম্পায়ারের লোক বললেন। ওটা ওদেরই বলা কথা, আমার নয়। নাৎসিরা তাদের অশুভ স্বপ্নরাজ্যকে থার্ড রাইট বলতো। নাৎসিরা প্রায় সবাই মারা গেছে, ভাগ্যকে ধন্যবাদ, বলল রানা। তাদের সঙ্গে থার্ড রাইখও নিশ্চিহ্ন হয়ে গেছে। মাথা নাড়লেন রেডক্লিফ। থার্ড রাইখের ইংরেজি হলো থার্ড এম্পায়ার। টান টান হলো রানা। আপনি নিশ্চয়ই বলতে চাইছেন না ওরা নিওনাৎসির একটা গ্রুপ? রেডক্লিফ কিছু বলার আগে হুশ করে অত্যন্ত জোরালো তীক্ষ্ণ আওয়াজ শোনা গেল, যেন একটা জেট ফাইটার তার আফটার বার্নার ব্যবহার করছে। পর মুহূর্তে কান ফাটানো কর্কশ ধাতব শব্দ হলো। সেই সঙ্গে কমলা রঙের একটা শিখা হলওয়ের ভেতর দিয়ে ছুটে এসে শেষ মাথার পাঁচিল ভেদ করে বেরিয়ে গেল। 2 সেকেন্ড পর প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল বাড়িটা। তীব্র ঝাঁকি দিয়ে গেল রোড আয়রন ব্যালকনিটাকে। ধাতব ছাদ থেকে ধুলো উঠছে। বিস্ফোরণের শব্দ মিলিয়ে যাওয়ার পর ভৌতিক একটা নীরবতা নেমে এলো। পর মুহূর্তে শোনা গেল রাইফেলের একটানা গুলির শব্দ। একটু পর আরেকটা অটোমেটিক রাইফেল গর্জে উঠল। রানা ও রেডক্লিফ দুজনেই ওরা ব্যালকনির রেলিং আঁকড়ে ধরে পাথরের মূর্তির মতো স্থির হয়ে আছে। প্রথমে মুখ খুলল রানা। বাস্টার্ড! কী ঘটল বলুন তো মিস্টার রানা? রেডক্লিফ হতভম্ব। মোরগ শালারা আমাদের লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে। এখনও আমরা বেঁচে আছি কেন জানেন? জোরালো কোনো বাধা পায়নি বলে ওটা ফাটেনি। একদিকের পাতলা করুগেটের দেয়াল ভেদ করে ভেতরে ঢোকে ওভারহেডটা, ডিটোনেটর সহ আরেক দিকে দেয়াল ফুঁড়ে বেরিয়ে যায়। তারপর ধাক্কা খেয়েছে কোনো স্ট্রাকচারাল বিমের সঙ্গে। নিচের দরজা দরম করে খুলে গেল। ছুটে বাড়ির ভেতর ঢুকলো গার্ড দুজন। প্যাঁচানো সিঁড়ির গোড়ায় থামলো তারা। আপনারা জখম হয়েছেন কেউ স্যার? জিজ্ঞেস করলো একজন। না, বলল রানা। কোত্থেকে এলো ওটা? হেলিকপ্টার থেকে। লোকটার হাতে একটা লঞ্চার ছিল, জবাব দিল গার্ড। ওটাকে এত কাছে আসতে দেওয়ার জন্য দুঃখিত স্যার। আসলে মার্কিং দেখিয়ে বোকা বানানো হয়েছে আমাদেরকে। কপ্টারের গায়ে স্থানীয় একটা জিপি কোম্পানির নাম লেখা ছিল, তবে গুলি করে ওটাকে ফেলে দিয়েছি আমরা। নদীতে পড়েছে। তারপর? জানতে চাইল রানা। আমাদের লোক গেছে ওদের ধরে আনতে। তা পারবে না, বলল রানা। বড় জোর 2-3টে লাশ পাবে। এবার গরম কফির জন্য পার্কোলেটর প্লাগ ইন করলো রানা। বসবার ইঙ্গিত করলো রেডক্লিফকে। দৌড়ে বেরিয়ে গেল গার্ড দুজন। ফিরে এলো 15 মিনিট পরেই, হাঁপাচ্ছি। 2টো লাশ উদ্ধার করা হয়েছে স্যার, কপ্টারের পাইলট আর গানারের। ভেরি গুড। গার্ডরা বিদায় নিয়ে চলে যাবার পর নুমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জর্জ রেডক্লিফকে রানা বলল, ফোর্থ রাইখ, ফোর্থ এম্পায়ার। পরিচয় যাই হোক, অত্যন্ত গুরুতর একটা ভুল করে বসেছে তারা। ও, জিজ্ঞেস করলেন রেডক্লিফ, কৌতূহল নিয়ে তাকিয়ে আছেন নিজের কাঁপা কাঁপা হাত দুটোর দিকে। ওগুলো যেন অন্য কারো। কী সেই ভুল? বাগানবাড়ির পাঁচিলে তৈরি হাঁ করা গর্ত দুটোর দিকে তাকিয়ে রয়েছে রানা। ওর কালো 2 চোখে ঠান্ডা দৃষ্টি অশুভ কিসের জন্য একটা আভাস দিচ্ছে। ওর চোখের এই ভাবটা আগেও অন্তত 3 কি 4 বার লক্ষ্য করেছেন রেডক্লিফ। নিজের অজান্তেই শিউরে উঠলেন তিনি। এখন পর্যন্ত মন্দ লোকগুলোই শুধু মজা করে গেল, বলল রানা। ঠোঁটের চারপাশে মোচড় খেয়ে ক্রূর একটা নিঃশব্দ হাসি ফুটল। এবার আমাদের পালা। চারিদিকে এত গাছপালা, আশেপাশে কোনো দালান নেই, রাস্তায় নেই কোনো গাড়ি বা পথিক। এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? অবাক হয়ে জানতে চাইল মুরল্যান্ড। ঠিকানাটা লেখার সময় কিছু ভুল করনি তো? সকাল ঠিক 9টায় নিজের চেরোকি জিপে রানাকে ওর ভাড়া করা বাগানবাড়ির সামনে থেকে তুলে নিয়েছে মুরল্যান্ড। 5 মিনিট হলো উইসকনসিন অ্যাভিনিউ থেকে ছোট একটা আবাসিক এলাকায় ঢুকেছে ওরা। জায়গাটা নেভাল অবজারভেটরির কাছাকাছি। এরপর প্রথমে ডানে বাঁক নিয়ে একটা সাইড রোডে ঢুকেছে, তারপর বাঁয়ে ঘুরে পৌঁছেছে এই নো ম্যানস ল্যান্ডে। কোথাও কিছু নেই কথাটা ঠিক নয়, বন্ধুকে বলল রানা। নাক বরাবর সামনে তাকাও। গাছপালার ফাঁক দিয়ে একটা ধূসর রঙের বাড়ি দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওটাই হবে। একতলা একটা বাড়ি, আশেপাশে কোনো লোকজন বা পাহারা নেই। বড় একটা গ্যারেজ দেখা যাচ্ছে খোলা। রানার নির্দেশে জিপ নিয়ে সেটার ভেতর ঢুকে পড়ল মুরল্যান্ড। এরপর কি? যেন তার প্রশ্নের জবাবে গ্যারেজের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল।
কয়েক সেকেন্ড পর ওদের জিপটাকে নিয়ে গ্যারেজের মেঝে নিচে নামতে শুরু করলো। এটা আসলে একটা এলিভেটর, ওরা আন্ডারগ্রাউন্ডে নেমে যাচ্ছে। প্রায় 100 ফুট নিঃশব্দে নামার পর থামলো এলিভেটর, দরজা খুলে গেল। সাদা নরম আলোয় কয়েকটা গাড়ি দেখতে পেল ওরা। এটা একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং লট। দুটো ক্রাইসলার রিমাজিন রয়েছে, গায়ে নুমা লেখা। ওগুলোর মাঝখানে নিজের চেরোকি জিপ পার্ক করলো মুরল্যান্ড। ধাতব দোরগোড়ায় একজন মেরিন গার্ড দাঁড়িয়ে। আস্তিনের স্ট্রিপ দেখে বোঝা গেল সার্জেন্ট সে। 2 পা এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। আপনারা নিশ্চয়ই মাসুদ রানা আর ববি মুরল্যান্ড, আপনাদেরই সবার শেষে পৌঁছাবার কথা। আমাদের আইডি দেখতে চাইবেন না? জিজ্ঞেস করলো মুরল্যান্ড। হাসলো গার্ড। আপনাদের ফটো দেখেছি আমি। দেওয়ালে হাত তুলে একটা বোতামে চাপ দিল সে। ধাতব দরজা খুলে যেতে ভেতরে ছোট প্যাসেজ দেখা গেল। আরেকটা ধাতব দরজায় পৌঁছে থেমেছে। ওই দরজার সামনে অপেক্ষা করবেন প্লিজ। উল্টো দিকের গার্ড সিকিউরিটি ক্যামেরার সাহায্যে আপনাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হবে। সিকিউরিটির সমস্ত ঝামেলা মিটিয়ে একটা কনফারেন্স রুমে বেরিয়ে এলো রানা, পাশে মুরল্যান্ড। প্রথমেই দৃষ্টি কাড়ল 20 ফুট লম্বা কিডনি আকৃতির একটা টেবিল। এরই মধ্যে বেশ কটা চেয়ারে মানুষজন বসেছেন। রানা আর মুরল্যান্ডকে এগিয়ে আসতে দেখে তারা কেউ দাঁড়ালেন না। ওয়েলকাম বয়েজ, বললেন অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন, নুমার ডিরেক্টর। বয়সে প্রৌঢ় হয়েও অ্যাথলেটিক শরীর তার, ব্যক্তিত্ব সম্পন্ন চেহারা। গাছের উপর এক চোখ খুলে শুয়ে থাকা লেপার্ড বলা হয় তাকে। জানেন আগে হোক বা পরে খাবার আপনা থেকেই হাজির হবে তার সামনে। ইঙ্গিতে বাঁ পাশের ভদ্রলোককে দেখালেন তিনি। রানা, তুমি বোধহয় জিম প্যাটারসনকে চেনো না? এফবিআই এর স্পেশাল এজেন্ট। মাথায় একরাশ কোঁকড়ানো পাকা চুল, পরনে বিজনেস স্যুট, চশমার উপর দিয়ে তাকালো ওদের দিকে। চেয়ার ছেড়ে সামান্য একটু উঁচু হয়ে হাত বাড়ালো রানার দিকে। আপনার সম্পর্কে শুনেছি মিস্টার রানা। হ্যান্ডশেক করার সময় রানা ভাবল, তার মানে আমার ফাইলটা পড়া আছে। এরপর সিআইএ ডেপুটি ডিরেক্টর রিচার্ড স্ট্যাবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো ওকে। টেবিলের একধারে মাথা নিচু করে কি যেন লিখছেন রেডক্লিফ। মুখ তুলে তাকাবার ঝামেলায় গেলেন না। এগিয়ে এসে ডক্টর শাহানা সাজিদের সঙ্গে হ্যান্ডশেক করলো রানা। নরম সুরে বলল, দেখলেন কত তাড়াতাড়ি আবার দেখা হয়ে গেল। কেউ কথা রাখলে ভালো লাগে। রানার হাতে নরম চাপড় দিল শাহানা। লোকজনের তাকিয়ে থাকাটা গ্রাহ্য করছে না। আসুন, আপনি আমার পাশে বসুন। এত সব প্রভাবশালী সরকারি কর্মকর্তাদের মাঝখানে রীতিমতো বিচলিত বোধ করছি আমি। যদি জানতেন, খেদ প্রকাশ করে সুরে বলল মুরল্যান্ড, ওরা যদি বাঘ হন, ইনি হলেন ঘোগ। খুলি আর আন্ডারগ্রাউন্ড চেম্বার সম্পর্কে ডক্টর শাহানা আমাদেরকে ব্রিফ করেছেন। ওরা বসার পর বললেন, অ্যাডমিরাল হ্যামিল্টন, এখন টেলিরয়েড থেকে প্লেনে করে পাঠানো লাশগুলোর ফরেন্সিক এক্সামিনেশন রিপোর্ট শুনবো আমরা। মিস্টার প্যাটারসন। এফবিআই এর স্পেশাল এজেন্ট ধীরে ধীরে শুরু করলো। খুব বেশি কিছু নয়, দাঁত পরীক্ষা করে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে জানা গেছে দাঁতগুলোর চিকিৎসা করেছেন দক্ষিণ আফ্রিকার ডেন্টিস্টরা। রানাকে সন্দিহান দেখালো। আপনারা বিভিন্ন দেশের ডেন্টাল টেকনিক আলাদা করতে পারেন? ভালো একজন ফরেন্সিক প্যাথোলজিস্ট, যিনি ডেন্টাল রেকর্ড দেখে পরিচয় বের করতে দক্ষ, মাঝে মধ্যে এও বলে দিতে পারেন যে দাঁতের গর্তগুলো কোন শহরে ভরাট করা গেছে। লোকগুলো তাহলে বিদেশি ছিল, মন্তব্য করল মুরল্যান্ড। সিআইএর কর্মকর্তা স্টাফ নোট নিচ্ছেন। বললেন, মিস্টার রানা, শুনলাম টেলুরাইডে আপনারা যে খুনিদের ধরেছেন, নিজেদেরকে তারা ফোর্থ এম্পায়ারের সদস্য বলে উল্লেখ করেছে। আরেকটা শব্দ ব্যবহার করেছে তারা, নিউ ডেস্টিনি। থার্ড রাইখের পরবর্তী ধাপ ফোর্থ এম্পায়ার হতে পারে? সম্ভব। আমাকে ঠিক স্মার্ট বলা যায় না, সবিনয়ে বলল মুরল্যান্ড। বোধহয় সেজন্যই আমি বুঝতে পারছি না, দুনিয়া জোড়া এতটা শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে বছরের পর বছর অপারেট করছে একটা অর্গানাইজেশন, খুন খারাপি করছে, অথচ ইন্টেলিজেন্স সার্ভিসগুলো জানে না তারা কারা, কি তাদের উদ্দেশ্য। স্বীকার না করে উপায় নেই, পিছিয়ে আছি আমরা, জিম প্যাটারসন বলল। আসলে যে ক্রাইমের মোটিভ নেই সেটা তদন্ত করা অত্যন্ত কঠিন। মাথা ঝাঁকালেন সিআইএ কর্মকর্তা। এই লোকগুলোর সঙ্গে যাদেরই কোনো বিরোধ বেঁধেছে, মারা পড়েছে তারা সবাই। ব্যতিক্রম শুধু আপনারা, বললেন তিনি। মিস্টার রানা আর ডক্টর শাহানাকে ধন্যবাদ দিতে হয়, এখন আমাদের ফলো করার মতো একটা ট্রেইল আছে। পুরো কয়লা হয়ে যাওয়া আরেকটা দাঁত ট্রেইল হিসেবে খুবই অস্পষ্ট, বললেন অ্যাডমিরাল। তা ঠিক, বললেন রিচার্ড স্ট্যাব, তবে মোটিভ নেই একথা বলা যায় না। প্যান্ডোরা মাইনের প্রাচীন লিপি পড়তে দিতে এতটাই আপত্তি তাদের। নিরীহ মানুষকে খুন তো করছি, ধরা পড়লে নিজেরাও আত্মহত্যা করছে।
সন্দেহ কি, নিশ্চয়ই খুব জোরালো কোনো মোটিভ আছেই আছে। ভয়ঙ্কর কিছু কিংবা লোভনীয় কিছু হয়তো বলা হয়েছে খোদাই করা প্রাচীন ওই লিপিতে, বলল রানা। তা না হলে ওগুলোর অর্থ গোপন করার জন্য এতগুলো লোক মরিয়া হয়ে উঠত না। যতই মরিয়া হোক, তাদেরকে খুশি হবার মতো কিছুই ঘটেনি, বললেন রেডক্লিফ। পেশাদার 6 জন খুনিকে হারিয়েছে তারা। লিপির ফটো নিজেদের কাছে রাখতে পারেনি। গম্ভীর হলেন অ্যাডমিরাল হ্যামিল্টন। যতই অসাধারণ হোক, একটা আর্কিওলজিক্যাল আবিষ্কার এতগুলো মানুষের প্রাণ কেড়ে নেবে সত্যি ভাবা যায় না। এটা শুধুই অসাধারণ একটা আবিষ্কার নয়, দ্রুত বলল শাহানা। আমার ধারণা শতাব্দীর সবচেয়ে বড় আর্কিওলজিক্যাল আবিষ্কার হতে চলেছে এটা। আসলে শাহানারও ধারণা নেই যে শতাব্দী নয়, কয়েক হাজার বছরের শ্রেষ্ঠ আর্কিওলজিক্যাল আবিষ্কার হতে যাচ্ছে ওই খুলি আর চেম্বার। সংকেতগুলো সম্পর্কে কিছু বলবেন শাহানা, জানতে চাইল রানা। আপাতত এটুকু বলতে পারি যে ওগুলো অ্যালফাবেটিক, অর্থাৎ প্রতিটি সংকেত একটা করে আওয়াজের প্রতিনিধিত্ব করছে। উদাহরণ দিই, ইংলিশ বর্ণমালায় ব্যবহার হচ্ছে 26টা সংকেত। চেম্বারের সংকেতগুলো থেকে 30টা বর্ণ পাচ্ছি আমরা, সঙ্গে রয়েছে 12টা সংখ্যা। এই সংখ্যাগুলো অনুবাদ করে অত্যন্ত উন্নত মানের অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল সিস্টেম পেয়েছি আমি। যে জনগোষ্ঠী এগুলো ব্যবহার করে থাকুক, তারা শূন্য আবিষ্কার করেছিল। শুধু তাই নয়, আধুনিক মানুষ যে কটা সংকেতের সাহায্যে হিসেব করে, তারাও সেই একই সংখ্যক সংকেতের সাহায্যে হিসেব কষত। ওগুলোকে কম্পিউটারে ভরে প্রোগ্রাম তৈরি না করা পর্যন্ত এর বেশি কিছু বলতে পারবো না। অবসিডিয়ান খুলিটা কি? সিআইএ কর্মকর্তা কিছু বলতে যাচ্ছিলেন, তাকে বাধা দিল রানা। খুলিগুলো। রানার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো শাহানা। গুলো? রানার দিকে সবাই ঘাড় ফিরিয়ে তাকিয়ে আছে। বন্ধু বিউ মর্টনকে ধন্যবাদ, আরেকটা খুলি পাওয়া গেছে, বলল রানা। দুটোই নুমার কেমিক্যাল ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। প্রচলিত পদ্ধতিতে অবসিডিয়ানের বয়স নির্ধারণ করা সম্ভব নয়, তবে ইনস্ট্রুমেন্টের সাহায্যে স্টাডি করলে যারা ওই খুলি তৈরি করেছে তাদের সম্পর্কে কিছু জানা যেতে পারে। আপনি জানেন কোত্থেকে এলো ওটা? কৌতূহলে মরে যাচ্ছে শাহানা। সংক্ষেপে পরিত্যক্ত জাহাজ দ্য বম্বে আর ওয়েলার মরিস ফ্লেচারের স্ত্রী লিলিয়ানার গল্পটা শোনালো ওদেরকে রানা। বারবারা ফ্লেচারের সঙ্গে দেখা হওয়ার কথাটাও জানালো। মন দিয়ে শুনছেন নুমার ডিরেক্টর। রানা থামতেই জানতে চাইলেন, ভদ্রমহিলা কি বলতে পেরেছেন বোম্বের ক্রু আর প্যাসেঞ্জাররা কোত্থেকে পেয়েছিল খুলিটা? যতটুকু জানে ধীরে ধীরে বলে গেল রানা। বোম্বের লগবুকে লেখা হয়েছে, ভারত থেকে রওনা হয়ে ইংল্যান্ডে যাচ্ছিল জাহাজটা। পথে প্রচণ্ড ঝড় ওঠে। 2 সপ্তাহ পর আবার শান্ত হয় প্রকৃতি। ক্রুরা দেখলো তাদের পানির অনেকগুলো ব্যারেল ফেটে বা ভেঙে গেছে। খাবার পানি না থাকায় মারাত্মক সংকটে পড়ল তারা। ক্যাপ্টেন তখন চার্ট দেখে ভারত মহাসাগরের দক্ষিণে সাব আন্টার্কটিক এলাকায় এক সারিতে মাথা তুলে থাকা জনবসতিহীন দ্বীপগুলোর একটাই নোঙর ফেলার সিদ্ধান্ত নিল। এখন ক্রোজেট আইল্যান্ডস নামে পরিচিত দ্বীপগুলোর মালিক ফ্রান্স। বোম্বের নাবিক নোঙর ফেলেছিল সেন্ট পল নামে ছোট একটা দ্বীপে। দ্বীপটার মাঝখানে একটা আগ্নেয়গিরি আছে। ক্রুরা মেরামত করা ব্যারেলে ঝর্ণার পানি ভরার কাজে ব্যস্ত ছিল। ব্রিটিশ আর্মির একজন কর্নেল বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ল শিকারে। দ্বীপটায় এলিফ্যান্ট, সিল আর পেঙ্গুইন ছাড়া শিকার করার মতো কিছু ছিল না, কিন্তু কর্নেলের বিশ্বাস 4 পেয়ে হিংস্র জন্তু প্রচুর পাওয়া যাবে। পাহাড়ের ঢাল বেয়ে 1000 ফুটের মতো উঠে পড়ল তারা। হঠাৎ একটা ফুটপাথ চোখে পড়ল, পাথর বসিয়ে তৈরি, কালের আঁচড়ে মসৃণ হয়ে আছে। ফুটপাথ ধরে এগুলো তারা। কিছু দূর যাবার পর সামনে পড়ল পাহাড়ের গায়ে খিলান আকৃতির একটা ফাঁক। ভেতরে ঢুকে একটা প্যাসেজ দেখতে পেল তারা, পাহাড়ের গভীরে চলে গেছে। ওই ফাঁক বা প্রবেশ পথ তারপর আর কেউ খুঁজে পেয়েছে কিনা সন্দেহ। রানা থামতে মন্তব্য করলেন জর্জ রেডক্লিফ। আমাদের কম্পিউটার জাদুকর ল্যারি কিংকে দিয়ে খবর নিয়েছি, বলল রানা। 1978 সালে ওখানে একটা আনম্যান্ড ওয়েদার স্টেশন বসানো হয়, মনিটর করা হয় স্যাটেলাইটের মাধ্যমে। দ্বীপটা এখনও জনবসতিহীন। সিআইএ কর্মকর্তা রিচার্ড স্ট্যাপ প্রবল আগ্রহী টেবিলের ওপর ঝুঁকে পড়েছেন। তারপর কি হলো? কর্নেল তার এক বন্ধুকে পাঠিয়ে জাহাজ থেকে একটা লণ্ঠন আনালো। সেটা জেলে ভেতরে ঢুকলো তারা। ঢালু একটা প্যাসেজ পাওয়া গেল, পাথর কেটে তৈরি করা হয়েছে, লম্বায় প্রায় 100 ফুট হবে। থেমেছে ছোট একটা চেম্বারে। চেম্বারের ভিতর কয়েক ডজন প্রাচীন আর অদ্ভুত দর্শন ভাস্কর্য দেখতে পায় তারা। সিলিং আর দেয়ালে খোদাই করা রয়েছে দুর্বোধ্য প্রাচীন লিপি। লিপিগুলো তারা নকল করে? জিজ্ঞেস করলো শাহানা। ক্যাপ্টেনের লগে কোনো সংকেত পাওয়া যায়নি, বলল রানা। প্রসঙ্গটা লিলিয়ানা ফ্লেচার তার ডায়েরিতে অল্প কথাই সেরেছেন।
তবে একটা ড্রয়িং পাওয়া গেছে, তাতে শুধু চেম্বারে ঢোকার মুখটা দেখানো হয়েছে। ভাস্কর্যগুলো সম্পর্কে লিলিয়ানার রূপোর একটা পাত্রই শুধু চিনতে পারেন, বলল রানা। বাকিগুলো ব্রোঞ্জ আর মাটির তৈরি অচেনা সব জীবজন্তুর স্কাল্পচার। তাদের ইচ্ছে ছিল দ্য বোম্বে স্টোররুমে পাওয়া আর্টিফ্যাক্টগুলো নিজেদের জাহাজে নিয়ে আসবেন, কিন্তু আইস প্যাক হঠাৎ ভাঙতে শুরু করায় প্রাণ হাতে করে পালিয়ে আসতে হয় তাদেরকে। সঙ্গে শুধু অবসিডিয়ান খুলিটা নিতে পেরেছিলেন। আরেকটা চেম্বার, এটার সঙ্গে আবার আর্টিফ্যাক্ট আছে, বলল শাহানা। কে জানে সারা দুনিয়া এরকম আরও কত চেম্বার লুকিয়ে আছে। আমাদের হাতে এখন তাহলে দুটো কাজ। চেয়ারে নড়াচড়ে সোজা হয়ে বসলেন অ্যাডমিরাল হ্যামিল্টন। একটা দল অ্যান্টার্কটিকা যাও বোম্বের খোঁজে, আরেক দল যাও সেন্ট পল দ্বীপে। দেখো চেম্বারটা খুঁজে পাও কিনা। রানা, তোমার অভিজ্ঞতা যেহেতু বেশি, তাই আমি চাই অ্যান্টার্কটিকা এক্সপেডিশনে তুমি নেতৃত্ব দেবে। মুরল্যান্ড যাক সেন্ট পলে। ওকে অ্যাডমিরাল, বলল রানা। ইতিমধ্যে, বলল প্যাটারসন, এফবিআই চারদিকে এজেন্ট পাঠিয়ে জানতে চেষ্টা করুক খুনিরা কোনো অর্গানাইজেশনের লোক কিনা। একটা ব্যাপার পরিষ্কার, বললেন রিচার্ড স্ট্যাব, এটা সিআইএর প্রায়োরিটি কেস নয়, তবু বিভিন্ন ঘটনার যোগসূত্র খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করব আমরা। জানা দরকার সুন্দরী লেডি ডক্টর সাহানা কি করবেন, মৃদু হাসির সঙ্গে বলল অ্যাডমিরাল। মিষ্টি করে হেসে সাহানা বলল, আমার কাজ লিপির অর্থ বের করা। ল্যারি কিংয়ের সঙ্গে কথা হয়েছে আমার, সাহানাকে বললেন জর্জ হ্যামিল্টন। আপনি স্বচ্ছন্দে নুমার কম্পিউটার ফ্যাসিলিটিতে বসে কাজ করবেন। স্বস্তির নিঃশ্বাস ফেলল সাহানা। ভার্সিটিতে যেতে পারছি না, তাই খুব চিন্তায় ছিলাম। ধন্যবাদ মিস্টার হ্যামিল্টন। মুচকি হেসে রানা বলল, কিংকে আমি অনুরোধ করব ভিনাসকে যেন আপনার হাতে তুলে দেয়। ভিনাস? কিংয়ের সর্বশেষ খেলনা, বলল রানা। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার সিস্টেম, ভিজুয়াল হলোগ্রাফিক ইমেজ হিসেবে ধরা দেয় চোখে। বড় করে শ্বাস টানল সাহানা। টেকনিক্যাল সব রকম সহযোগিতাই দরকার হবে আমাদের। মাফ করবেন, আপনিই কি ল্যারি কিং? উৎসাহের আতিশয্যে নুমার বিশাল কম্পিউটার নেটওয়ার্কের ভেতর দিয়ে পথ করে নিয়ে একাই এখানে পৌঁছেছে সাহানা। নুমা বিল্ডিংয়ের 10 তলার একেবারে শেষ প্রান্তে। পেনসিলভেনিয়া ভার্সিটির কম্পিউটার উইজার্ডদের অকুণ্ঠ চিত্তে বলতে শুনেছে সে, সমুদ্র সংক্রান্ত যে কোনো তথ্য পেতে হলে নুমার কম্পিউটার সেন্টারে গেলেই হবে। ঘোড়ার খুর আকৃতির কনসোল সামনে নিয়ে বসে আছে কম্পিউটার জাদুকর কালো মানিক ল্যারি কিং। প্রশ্নটা শুনে ঘাড় বাঁকা করে দরজার দিকে তাকালো সে। হ্যাঁ আমি। আপনি নিশ্চয়ই ডক্টর সাহানা? অ্যাডমিরাল বলছিলেন আজ সকালে আপনি আসতে পারেন। নিজের পাশের খালি চেয়ারটা দেখালো সে। চলে আসুন প্লিজ, বসুন। আপনার কাজে বাধা দিলাম না তো? চেয়ারটায় বসে বলল সাহানা। না, চা দিতে বলি? না ধন্যবাদ, আমরা কি এখনই কাজ শুরু করতে পারবো? হ্যাঁ অবশ্যই। চেম্বারের ফটোগুলো কি আপনার কাছে? মাথা ঝাঁকালো কিং। ফটো প্রসেসিং ল্যাব থেকে কাল রাতে পাঠানো হয়েছে, স্ক্যান করে ভেনাসের ভিতর ঢুকিয়ে দিয়েছি। রানা আপনার ভেনাসের কথা বলেছে আমাকে, তাকে আমি অ্যাকশনে দেখার অপেক্ষায় আছি। আপনি যদি কনসোল ঘরের সামনের ওই প্ল্যাটফর্মে ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ান, ভেনাসের ইউনিক ট্যালেন্ট দেখাতে পারি আপনাকে। চেয়ার ছেড়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো সাহানা, কিংয়ের দিকে মুখ করে। হঠাৎ করেই তার চোখের সামনে কম্পিউটার জাদুকরের গোটা আকৃতি ঝাপসা হয়ে এলো, তারপর একেবারে অদৃশ্য হয়ে গেল। ঝাপসা একটা ভাব ঘিরে রেখেছে তাকে। তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো দেয়াল আর সিলিং। অকস্মাৎ সাহানা বুঝতে পারল প্যান্ডোরা মাইনে পাওয়া সেই চেম্বারে দাঁড়িয়ে রয়েছে সে। কিন্তু তা যেহেতু সম্ভব নয়, নিশ্চয়ই সেটার হুবহু নকল এটা। হলোগ্রাফিক দৃষ্টিভ্রম, নিজেকে বোঝালো সাহানা। কিন্তু দৃশ্যটা এত বাস্তব, বিশেষ করে দেয়ালে খোদাই করা লিপিগুলো প্রতিটি এতই আলাদাভাবে চেনা যাচ্ছে যে ধাঁধা লেগে যাচ্ছে চোখে। দিস ইজ ফ্যান্টাস্টিক, বিড়বিড় করলো সাহানা। ফটোগ্রাফির সমস্ত সংকেত নিজের মেমোরিতে প্রোগ্রাম করে রেখেছে ভেনাস। আমাদের মুভি স্ক্রিন থাকলেও ভাবলাম লিপিগুলোকে যে অবস্থায় পাওয়া গেছে ঠিক সেভাবে দেখতে পেলে পড়তে সুবিধা হবে আপনার। হ্যাঁ হ্যাঁ, উত্তেজিত হয়ে পড়েছে সাহানা। পুরোটা চোখের সামনে থাকলে বিরাট সাহায্য পাবো। ধন্যবাদ। আপনাকেও, ভেনাসকেও। বেড়ে এসে বসুন এখানে, ভেনাসের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। কৃত্রিম চেম্বারের পেছন থেকে ভেসে এলো কম্পিউটার জাদুকরের কণ্ঠস্বর। তারপর আমরা কাজ শুরু করব। চেম্বারটা এত বেশি বাস্তব দেখাচ্ছে, সাহানা বলতে যাচ্ছিল এখান থেকে বেরোবো কিভাবে। তবে সাহস করে চেম্বারের দেয়ালের ভেতর দিয়ে হেঁটে একটা ভূতের মতো বাইরে বেরিয়ে এলো সে। কনসোলের সামনে এসে কিংয়ের পাশে বসলো।
ভিনাস, ডাকলো কিং। এসো, ডক্টর সাহানার সঙ্গে পরিচয় করিয়ে দেই। হাউ ডু ইউ ডু? নরম মিষ্টি একটা মেয়েলে কণ্ঠস্বর ভেসে এলো সাহানার কানে। ভিনাস কি ভয়েস অ্যাক্টিভেটেড? মাথা ঝাঁকিয়ে হাসলো কিং। কোনো বোতাম টিপতে হবে না, একজন সাধারণ মানুষের সঙ্গে যেভাবে কথা বলেন ওর সঙ্গেও সেভাবে বলুন। চারদিকে একবার তাকালো সাহানা। মাইক্রোফোন আছে কি? 6টা, তবে এত ছোট যে চোখে পড়বে না। নরম সুরে ডাকলো সাহানা। ভিনাস। প্ল্যাটফর্মের সামনে বিরাট একটা মনিটরে সুন্দরী এক মেয়ের মুখ ফুটে উঠল। হ্যালো ডক্টর সাহানা সাজিদ, আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম। প্লিজ আমাকে শুধু সাহানা বলো, এখন থেকে তাই বলবো। ভিনাস নড়ে চড়ে বসে কাজের কথা পারল কিং। তোমার সিস্টেমে স্ক্যান করা হয়েছিল কিছু সংকেত, সেগুলোকে বিশ্লেষণ করেছো? করেছি। ওগুলো ডিসাইফার বা ইংরেজি বর্ণমালায় রূপান্তর করতে পারবে? এটা যদিও আমার প্রাথমিক বিশ্লেষণ, তবু বলতে হয় সাফল্য পেয়েছি। চেম্বারের সিলিংয়ে কতগুলো আসলে নক্ষত্রমণ্ডলের একটা চার্ট। ব্যাখ্যা করো। এটাকে আমি একটা সফিস্টিকেটেড কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে দেখছি, যেটা অ্যাস্ট্রোনমিতে ব্যবহার করা হয় মহাকাশের বিভিন্ন বস্তুর অবস্থান নির্ণয়। আমার ধারণা প্রাচীন কোনো যুগে দুনিয়ার বিশেষ একটা অংশের আকাশে দৃশ্যমান কোনো নক্ষত্ররাজির কৌণিক দূরত্ব পরিবর্তন উল্লেখ করা হয়েছে এখানে। অর্থাৎ পৃথিবীর ঘোরার মধ্যে বিচ্যুতি থাকায় দেখে মনে হয় তারাগুলো জায়গা বদল করেছে। হ্যাঁ, সায়েন্টিফিক টার্ম হলো প্রিসিশন অ্যান্ড নোটেশন। লেকচার দিচ্ছে ভিনাস। ঘোরার কারণে পৃথিবী যেহেতু বিষুবরেখার চারপাশে ফুলে ওঠে, সূর্য আর চাঁদের অভিকর্ষ সবচেয়ে বেশি থাকে ওখানে, ফলে দুনিয়ার ঘূর্ণায়মান অক্ষে সামান্য কম্পন সৃষ্টি হয়। এটা তুমি ঘুরন্ত লাটিমেও দেখেছ, মধ্যাকর্ষণ শক্তির কারণে। এটাকেই বলে প্রিসিশন অয়নচলন। মহাশূন্যে মোচার মতো একটা আকৃতি ট্রেস করে প্রতি 25,800 বছরে একবার। আর নোটেশন কিংবা মাথা ঝাঁকানো হলো সামান্য অথচ অনিয়মিত একটা নড়াচড়া, যেটা সেলেস্টিয়াল পোলকে সুষ্ঠু অয়নচলন বৃত্ত থেকে প্রতি 18.6 বছরে 10 সেকেন্ড সরিয়ে দেয়। আমি জানি দূর ভবিষ্যতের কোনো এক সময়, বলল সাহানা, ধ্রুবতারা হিসেবে নর্থ স্টারকে পাওয়া যাবে না। ঠিক তাই, সমর্থন করে বলল ভিনাস। ধ্রুবতারা সরে যাবে, তবে নর্থ পোলের উপর আরেকটা তারা চলে আসবে, এই ধরো আনুমানিক 345 বছরের মধ্যে। যিশুর সময়ের 100 বছর আগে। ভার্নাল ইকুইনক্স। মাফ করবে, তুমি জানো ভার্নাল ইকুইনক্স কাকে বলে? কলেজে পড়া অ্যাস্ট্রোনমি যদি ভুলে গিয়ে না থাকি, বলল সাহানা। ভার্নাল ইকুইনক্স হলো সূর্যের মেষ রাশিতে সংক্রমণ। বসন্তকালে সূর্য যেখানে বিষুবরেখাকে ভাগ করে দক্ষিণ দিকে উত্তরে এগোয়, বিষুবরেখা থেকে কৌণিক দূরত্ব মাপার জন্য একটা নির্দেশনা হিসেবে কাজ করে। ভুল বললে, অভিযোগ করল ভিনাস। ওটা যিশুর সময়ের আগের ঘটনা। মেষ রাশির ভেতর দিয়ে পরিক্রমণ করত সূর্য। প্রেসিশনের কারণে সূর্য এখন মীন রাশি অতিক্রম করে অগ্রসর হয় কুম্ভ রাশির দিকে। তুমি বোধহয় বলতে চাইছো, বলল সাহানা, বুকের ভেতর আশ্চর্য একটা উল্লাস অনুভব করছে। চেম্বারের সিলিংয়ে নক্ষত্রের মতো সংকেতগুলো অতীত স্টার সিস্টেমের কোঅর্ডিনেটস ডিসপ্লে করছে। পরে আমি তাই বুঝেছি, গম্ভীর সুরে বলল ভিনাস। এরকম নির্ভুল হিসাব করার মতো সায়েন্টিফিক নলেজ কি ছিল তাদের, প্রাচীন ওইসব মানুষদের? চেম্বারের সিলিংয়ে যারা মহাকাশের মানচিত্র তৈরি করেছে, তারা নির্ভুল হিসাব করে দেখিয়েছে ছায়াপথ স্থির, ঘুরছে সূর্য, চাঁদ আর গ্রহগুলো। মানচিত্রে দেখা যাচ্ছে গ্রহগুলোর নির্দিষ্ট কক্ষপথ আছে, আছে প্লুটোরও, যেটা কিনা মাত্র গত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছে। তারা বুঝতে পেরেছিল প্রসিডেন্স, সিরিয়াস ইত্যাদি তারা স্থির অবস্থানে থাকছে, অথচ বাকি সব নক্ষত্রপুঞ্জ কয়েক হাজার বছরে সামান্য হলেও একটু নড়ে। এতটুকু বাড়িয়ে বলছি না, এই প্রাচীন গোষ্ঠীর লোকজন আকাশ সম্পর্কে প্রায় আমাদের মতোই সব কিছু জানত। কিংয়ের দিকে তাকালো সাহানা। চেম্বারে খোদাই করা স্টার কোঅর্ডিনেটস ভিনাস যদি ডিসাইফার করতে পারে, আমরা হয়তো তখন জানতে পারবো কতকাল আগে ওগুলো খোদাই করা হয়েছে। চেষ্টা করে দেখা যেতে পারে। নাম্বারিং সিস্টেমের ছোট একটা অংশ ডিসাইফার করেছি আমি, বলল সাহানা। তা কি তোমার সাহায্যে আসবে ভিনাস? কষ্টটুকু তুমি না করলেও পারতে। নাম্বারিং সিস্টেমের ব্যাখ্যা এরই মধ্যে তৈরি করে ফেলেছি আমি। ব্যাপারটা এত সহজ, বোঝা যায় এর পিছনে বুদ্ধি আর দক্ষতার অবদান আছে। আমি ধৈর্য ধরতে পারছি না, ইচ্ছে হচ্ছে এখনই খোদাই লিপিগুলোতে বাইর ঢুকিয়ে অর্থ বের করে ফেলি। ভিনাস,
বলো কিং। নক্ষত্রের মানচিত্রে মন দাও তুমি, লিপিগুলো আপাতত থাক। তুমি আমাকে 5টা পর্যন্ত সময় দিতে পারবে? জিজ্ঞেস করলো ভিনাস। আশা করি এর মধ্যে আমি বের করে ফেলবো কি আছে ওটার মধ্যে। যত খুশি সময় নিতে পারো তুমি, বলল কিং। কয়েক বছর লাগার কথা এমন একটা প্রজেক্টের জন্য ভিনাসের মাত্র কয়েক ঘন্টা সময় দরকার। শাহানার চোখে মুখে অবিশ্বাসের ছাপ। ভিনাস ইউনিক একটা কম্পিউটার সিস্টেম, বলে মুচকি একটু হাসলো কিং। আক্ষরিক অর্থেই অসাধ্য সাধন করতে পারে। অপেক্ষার সময়টা অপচয় না করে দেয়ালের সংকেত বিশ্লেষণ করলে হয় না? জানতে চাইল শাহানা। মাথা ঝাঁকালো কিং। খুব ভালো হয়।